আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার সঙ্গে পরিচিত হব। আপনার নামটা একটু প্রথমে বলেন। আমার নাম রাব্বি। রাব্বি। রাব্বি, আপনি কিছুদিন আগে আমাদের স্টুডিওতে এসেছিলেন, আপনি এবং আপনার নানি সহ দুজনই আমার সঙ্গে স্টুডিও। ভালো আছেন আপনি? না, উনি কথা বলুন। আপনার নাম জিজ্ঞেস করার আগেই আপনি বলে দিয়েছেন আপনার নাম। নাম না, ফুলবানু। ফুলবানু? হ্যাঁ। আচ্ছা, ফুলবানু তো কি রিজিয়া কে? আমার আম্মার নাম। ও আচ্ছা, মার নাম বললো। আচ্ছা, তো এই দুজন আজকে আমার সঙ্গে আছেন। ওনার মা হচ্ছেন রিজিয়া আর নানির নাম হচ্ছে ফুলবানু। আপনি হচ্ছেন ফুলবানু। আচ্ছা, তো কেমন আছেন? আপনার কথাকে জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে বলে আমি কেমন? জি, আমি ভালো আছি। আপনার নানু বেঁচে আছে? ওনার হাজবেন্ড বেঁচে আছে? মারা গেছে অনেক আগে। মারা গেছে অনেক আগে। আজকের এই জীবন গল্পটি সবার শোনা উচিত, এবং শুধু শোনা না, যদি রাব্বি ভালো করে বলতে পারে তাহলে আমি বলবো যে এটা ডাউনলোড করে আমাদের ইউটিউব থেকে অন্তত 10 থেকে 100 জন লোককে আপনি শোনাবেন। শোনালে আপনার এক অর্থে বলা যেতে পারে একটা ভালো কাজ হবে এবং উপকার হবে মানুষের। এতে উপকারের জায়গাটা থেকে আপনি মনে করতে পারেন আপনার যে দায়িত্ব আপনি পালন করলেন সেখান থেকে একটা আত্মতৃপ্তি আপনি পাবেন এবং সোয়াবের কাজ আমি মনে করি। ওকে, তো রাব্বি, আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আছে। প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ দেবো, কারণ আমার এই জায়গায় সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এই জীবনের গল্প আমি অনেকদিন ধরে শুনি, কিন্তু এই জীবনের গল্প মানে আমাদের এদিকে ডাউনলোড করে নামানো হয় এবং 10 টাকা করে বিক্রি করা কোথায়, কোন এলাকায় এটা? এটা থানার নাম বলবো না, কিন্তু কিশোরগঞ্জে এটা 10 টাকা করে বিক্রি করতে হয়। 10 টাকা করে মানে একটা জীবনের গল্প বিক্রি করে। এখনো বিক্রি করে? এখন 5 টাকা করে নেই, আগে 10 টাকা 15 টাকা করে নিত। আচ্ছা, এই যে 2012-13 প্রথম দিকে? হ্যাঁ, প্রথম দিকে। আচ্ছা, তো আপনি নিতেন এগুলো? আপনি কিনতেন? আমি নিতাম না, আমি তো মনে করেন যে শুনতাম, আমি নেওয়ার দরকার কি। আচ্ছা, আমি আরো মানে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আমি যেখানে কাজ করতাম, গ্যারেজে কাজ করতাম, ওইখানে আরো শুনাইতাম। আচ্ছা, আর মানে রাত্রেও শুনতাম, দিনে মনে করেন যে সবাই মিলে আলোচনা করতাম, এটা হয়েছে ওইটা হয়েছে। ওকে, ঠিক আছে, তো বলেন। হ্যাঁ, আমার নাম রাব্বি এবং আমার দেশের বাড়ি, আমার আব্বুর বাড়ি হচ্ছে দিনাজপুর। মানে আমার আব্বুর জন্ম হচ্ছে বগুড়া, আর এমনি বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা, আর শুরু থেকে বড় হয়েছে কিশোরগঞ্জ। বাবা কি করতো? আমার আব্বু আর আম্মু ঢাকা ছিল, পরে আমার আব্বু অন্য গাড়ি চালাইতো, আমার আম্মু গার্মেন্টস চাকরি করতো। এরা আমার আব্বুর পছন্দ হয়েছে আমার আম্মুকে, পরে নিজেরা বিয়ে করে ফেলছে। নিজেই পরে বিয়ে করছি। আচ্ছা, বিয়ে হওয়ার পরে আমার আম্মু ঢাকা ছিল, আমার আব্বু যে মানে আমি যখন 4 মাসের পেটে যখন ছিলাম তখন আমার আব্বু চলে গেছে। চলে যাওয়ার পরে মনে করেন যখন আমি হয়েছি 1 মাস না 2 মাস পরে আইছি, পরে আমার আব্বু আইসে, আমার দেখলো, দেখার পরে চলে গেল, পরে আবার আসলো। এই তো চলতেছে, মানে ভালো চলতে। তারপর হঠাৎ যখন আমার বয়স 2 বছর তখন আমার টাইফয়েড জ্বর হইলো। আচ্ছা, টাইফয়েড জ্বর মনে করেন যে আমার সমস্যা দেখছি নি তো, মনে হয় কি সমস্যা? পায়ের সমস্যা দেখেন নাই? ও, আমি পায়ের সমস্যা দেখিনি আপনার। মানে পা কি খোটা হয়ে যায়, খাটো হয়ে যায়? না, খাটো না, একটু বাম পাওয়ার একটু সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে। পরে আস্তে আস্তে দেশে গেলাম, নানু নিয়ে গেল, স্কুলে ভর্তি করাই দিল, স্কুলে পড়তে আসি, স্কুলে পড়ালেখা করতেছি এবং মাছ মারি অনেক দুষ্টামি করতাম। কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জ, মানে বাবার বাড়ি যেটা, সেখানে যাওয়ার সুযোগ? সেখানে মনে করেন যে আমার বয়সে আমি গেছি মানে 6-7 বার গেছি। আচ্ছা, তো ওখানে নেয়নি আপনাদেরকে? মেনেই নেয়নি? না, মেনে নিছে নিজের বাড়িতে। মানে নিজের বাড়িতে তো আপনাদের থাকার কথা, রাখেনি ওখানে? না, ওইখানে যাইনি, আমরাই জানি, আমার আম্মু জানে। আপনার মাই জানে? হ্যাঁ, আমার আম্মু জানে, কারণ আমার বড় মামা যে কয়েকদিন আগে মারা গেছে, 3-4 মাস হয়েছে। আমার বড় মামা মনে করেন আমি হওয়ার পরে আমার বড় মামার আমার খুব আদর করতো। আচ্ছা, আমার এই যে পড়ালেখা করছি, যতটুকু করছি, আমার বড় মামা সবকিছু করাইছে। আচ্ছা, উনি চায়নি যে তার মেয়ে, তার বোনটা যাক? চাই নাই এবং নানিও চাই নাই যে ওদিকে যাক। আচ্ছা, ঠিক আছে। পরে মানে বড় করলো, নানি অনেক মায়ের দূর করালে পড়ালেখা শিখাইলো। নানি মারধর করে পড়াশোনা শেখায়, আর মা হচ্ছে চাকরি করতো? না, নানু একদিন মনে করেন বাইরে স্কুলে নিয়ে পাঠাইছে। স্কুলে যায় না, মাছ মারতাম, মানে এই যে কি বলে, মানে আমার মামা 5 টাকা দিলে আমি দিয়ে দিতাম গা। ও, 5 টাকা দিলে স্কুলে যেতেন? 5 টাকা 2-3 টাকা। আচ্ছা, আচ্ছা। পরে মনে করেন যখন টাকা দিত না, পরে মাছ মারতাম, চুরি করে মাছ মারতাম। একটা বিষয় এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আপনার নানুর বয়স কত হতে পারে আনুমানিক? বয়স 70-এর উপরে হইব। 70-এর উপরে? 80। আচ্ছা, এই ফুলবানু যিনি আমাদের এখানে আছেন, উনি হচ্ছেন আমাদের রাব্বি, যিনি গেস্ট, তার নানি।
নানি এবং নাতি এই দুইজন মিলে আমি আমার জীবনে প্রথম মানে কোনো স্টুডিওতে কোনো গেস্ট, সাধারণত মা ছেলে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, বা অন্যান্য বিভিন্ন রকমের দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু নানি এবং নাতি মিলে আমি কখনো কোনো গল্প প্রচার করিনি। আজকের এই গল্পটা অন্যরকম একটা গল্প, এবং যে গল্পটা বলছেন সেখানে অনেকভাবে স্মৃতি রোমন্থন করতে গিয়ে হয়তো ফুলবানুর কষ্ট হচ্ছে, সে কারণে আপনার হয়তো কান্নার আওয়াজ পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে। হ্যাঁ বলেন। তারপর মনে করেন যে এই যে মাইরানোর পাড়ায় তো যাইতাম, পরে আস্তে আস্তে স্কুলে যাওয়া অভ্যাস হয়ে গেল। পরে স্কুলে আর টিফিন আইতাম না, পরে স্যার বলতাম স্যার আমার ছুটি লাগবো, কি করবে, একটু কাজ মিথ্যা কথা হইতাম, পরে আইসা করতাম, পরে যাইতাম যা মাছ মারতাম। মানে আমার সমান আল্লাহর মতে এখনো মানে আমাকে এলাকায় গিয়ে করবেন যে রাব্বি মানে মাছ মারা উচিত, মনে করেন যে সবাই জানে। আচ্ছা, ঠিক আছে, কি দিয়ে মানে মারতেন মাছ? মাছ মনে করেন যে আমি গোসল করতে গেলে মাছ মাইনে করতাম, হাত দিয়েও ধরতেন? আঙ্গুলের মধ্যে এই যে সুতা পেঁচায় বসি লাগাই দিতাম, গোসল করতাম, মানে উপরে মারতাম, ফালা দিতাম, গোসল শোল তুলতাম, মাছ যখন লাগতো সুতা টান দিত, আমি টাইম না একদম লুঙ্গির ভিতরে পেঁচ দিয়ে নিয়ে আবার বাড়িতে চলে যেতাম। এগুলো করতাম, ঠিক আছে। পরে অনেক মাছ মানে মাছ মারা নিশা ছিল। 2004 যখন পানি হইলো না, মোটামুটি বন্ধ হইলো, তো ওই সময় পুরা মানে মাছ আমার সমানে মানে কেউ মারতে পারে নাই। মানে অনেক এক বছর মানে 300 না 400 পুঁটি মাছ মারছিলাম, বড় বড়। পরে মনে এইতে না বসি দিয়া আচ্ছা স্কুলে পড়ালেখা করতাম, মনোযোগ হয়েছে, আইসা পড়তাম, আর টিফিন আইতাম, কই আইতাম। পরে অনেক দুষ্টাইমি করতাম। পরে মা কি করলো, ঢাকা নিয়ে এলো। পরে ঢাকা এক মানে মামাই লাগে, মানে বাইক হিসেবে ডাকে, নাম আকাশ। হ্যাঁ, আবার লেদের অক্সবর দোকান আছে, মারে মানে খুঁজাইতো, কয় রাব্বিন আমার এনে দিয়ে দেন, আমার দিয়ে দেন, কাজ শিখাই দিই, ওই সাথে একটা কিছু করতে পারবো। ওর কয় না, পড়ালেখা করতে করুক। পরে কোন ক্লাসে পড়তেন ওই সময়? ওই সময় 4 পড়তাম, ক্লাস 4। আচ্ছা। পরে পড়ালেখা করতেছে করুক। পরে করতেছি, ঢাকা যখন আম কাটালে বন্ধ হইত, 11 দিন 11 দিন বন্ধ হইতো, আইতাম ঢাকা, আইসা মনে করেন বেড়াইতাম, আবার 1 মাস বেড়াইতাম, আবার চলে যেতাম, যা ওনে মাছ মারতাম, মাছ মেরে বিক্রি করতাম। আবার নানি যখন ঘরে না থাকতো নিজে কাটতাম, কারণ তাজা মাছের স্বাদে একটা, আবার নরম মাছের স্বাদে আরেকটা। এটা বুঝতেন আপনি? হ্যাঁ, নিজে নিজে কাটতেন, নিজে রান্না করতেন? কাটতাম, কাটটা থই দিতাম, নাই নাই দেখতো কাটটা থই দিছি। আর যেটা বেচার দরকার ছিল, কয়েকটা ভাবি টাইবে আসলো, আগে বা করে রাখতাম। কোনদিন রান্ধো তুই? পরে কোনদিন রান্না বান্না করতো? আচ্ছা। নানি মার কাছে বিচার দিত, তোর তারা ভালো করে পড়ালেখা করে না, এটা করে না, ওটা করে না। পরে মা করতেছে, কয় পড়ালেখা যেহেতু করে না, তাহলে ঢাকা নিয়ে ঢাকা পরে আনি। পরে গেছি দিনাজপুর। তখন বাবা কই? বাবা কি করলেন? ওখানে আছে। বাবার মা কি একসাথে থাকে তখন, নাকি আলাদা? আলাদাই আলাদাই, মানে আলাদা হয় না, কিন্তু আলাদাই থাকে আর কি। পরে দিনাজপুর গেলাম, যে আমার ফুফু মানে একটু লোভী ছিল। পরে আমার ফুফু কয়, এদিকে আইসো, এদিকে তো স্কুলে ভর্তি করলে এত টাকা দে, আবার চাউল দে, গম দে, টাকা দা, ঠিক আছে, বড় হলে বিয়ে সাথে করামো, 50,000 টাকা দিব, এটা ঠিক আছে। পরে আমি মারে কইলাম, আমার ফুফু তো ভালো ছিল না। পরে আমার আব্বু একটা বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন, পরে আমার মা মনে করেন ই করতো না। আমার ফুফু আছে একজন, নাম শাহনাজ, থাকি এয়ারপোর্ট। হ্যাঁ, পরে আমার এই ফুফু মনে করেন অনেক আদর করতো, ও ফুফুর সাথে যাইতাম। যার পরে মনে করেন ফুফুর সাথে যাইতাম, ফুফু মা ছিল। আমার আব্বুর ঘরে যাইতাম না, কারণ আমার বড় সাথে কইছে, ওর ঘরে দিবি না, কোনটা কি খাওয়া কি করে ঠিক নয়, মরে চলে এসেছিল। পরে তুই ধরবি আম ঘরে, কারণ আম ঘরে না আসে বেড়াইতে, তোর ছেলে যদি কিছু হয় ধরবি আম ঘরে। তখন বাবা অন্য একটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, অন্য একটা বিয়ে করছে। তো বাবার বাড়িতে গেলে ফুফুর কাছে যেতেন? ফুফুর কাছে, এবং বড় চাচা ছিল, ওদের কাছে যেতেন। মা তখন কোথায় থাকতো? মা আমার সাথেই। মাকে নিয়ে যেতেন? হ্যাঁ, মা আর আমি একসাথে। আমার একলা দেয় নাই, কেন একলা দেয় নাই, কারণ আমার ফুফুর অভ্যাস ভালো না। আচ্ছা, না, এখানে একটা কথা আছে, সেটা হলো যে মা তখন ডিভোর্স দেয়নি আপনার বাবা? না, ডিভোর্স হয় নাই। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, ঠিক আছে, বলেন। পরে অনেক কিছু কইলো, থাকার জন্য থাকিনি, অনেকদিন বেড়াইছি। বেড়ানোর পরে আমার আব্বু কইলো, কয় যাইতেছ গা, থাকো, এটা এটা নান কিছু লুপ টুপ দেখালো। না, থাকুন, আমার নানির বাড়িতে আমি বড় হয়েছি, এখন এইখানে আমার সব কিছু। আয় করলাম, আইসা ওই সময় 4-এর পরীক্ষা দিই নেই, না দিয়েই কইছে আয় ঢাকা আয় গেছি, মানে 4-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিই নেই। পরে আয় করলাম, আয় আবার 1 বছর গ্যাপ গেলো। পরে আবার 4-এ 1 বছর পড়লাম, পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আবার মনে চাইলো যে আপু দেখমু, যায় দেখে গিয়া বাঁচে না মরে ঠিক নাই, আমি বাঁচি নাকি মরে ঠিক নেই, অসুস্থ যেহেতু। পরে কয়েছে মা তাহলে চলো যাই দেখে গা। পরে ফুফু আমি আর আব্বু একটা লঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেছি, কারণ যত এক বাপ তো জন্মদাতা, ঠিক আছে। পরে গেছি, যার পর আব্বুর জন্য মনে করেন যে ইয়াটে নিলাম, পাঞ্জাবি লুঙ্গি নিলাম,
নিয়ে মনে করেন যে বাড়িতে যায়নি, অনেক হাজার অনেক দাঁড়ো আইন নেয়া, পরে পাঞ্জাবি আর লুঙ্গি দিছি, দেওয়ার পরে পিন দেন। পরে এই তো 3 দিন 4 দিন ছিলাম, পরে আব্বুর সাথে বললাম টললাম, কিন্তু আমার আম্মু আর আব্বু একটা ছিল না, মিল ছিল না। মানে 2 দিন যদি মিল থাকতো দেখতাম তো 2 দিন পরে ঝগড়া রাখতো। আচ্ছা, আমার ফুপুর কথা শুনতো। পরে আসলাম এমন 2014 না, হ্যাঁ 2014 সালে। পরে আমার আম্মু গাজীপুরে গেছিল, যার পরে গাজীপুরে গুলচক্করটা আছে না, ওইখানে মানে ঘুরে আইতে লইছিল। পরে বাস মানে এমন চাপ দিছে, মানে বাম সাইডের ইয়ে আছে না, এই রান আছে না, পুরা মনে করেন জ্বালায় রেখেছে। ঠিক আছে, জ্বালানির পরে জ্বালানির পরে মনে করেন যে বাসায় নিয়ে আমি তো মনে করেন ওই সময় কিছু আমি কাজ করতাম, ওয়ার্কশপে আপনি কাজ করতেন? ওয়ার্কশপে কাজ করতাম। পরে ওই সময় আপনার গল্প শুনতাম। পরে ওই সময় আমার আম্মু মানে এই যে অ্যাক্সিডেন্ট হলো, আমি তো কত কিছু বুঝতাম না, একদম মনে করেন যে কয়লা যেরকম এরকম কালো হয়ে গেছে। পরে মনে করেন যে আমি তো বুঝতাম না, পরে কানতো বিছনার মধ্যে, মানে খাটের উপরেই, বাথরুম পায় না, সবকিছু পাইতাম আমি। আমি তো বুড়া মানুষ, আপনি নিজে পরিষ্কার নিজে করেছি, বাথরুম পায় না, কাপড় কাপড় সব ছিল আমি নিজে করছি। পরে এই ডাক্তার আনলাম, আনার পরে কয় চিন্তা করে না, পরে এই যে টিউব আছে না, এই যে টিউবের ভিতরে বয়ে পানি পড়ে না, গরম পানি পড়ে না, ওইগুলার ভিতরে কয় গরম পানি বড় বইরা একদম। পরে গরম পানি, এই প্রশ্নটা আমাদেরও আছে এবং হিন্দু দ্বারা ধর্মে, মানে কি করবো কানতো, হারায় ঘুমাইতে পারতাম না। পরে মনে করেন যে ইঞ্জেকশন দিতাম 150 টাকা নিত। ও ডাক্তার আইসে ডাক্তার আইসে কয় সমস্যা নাই, চিন্তা করো না, ভালোই দেবো। যেহেতু সমস্যা হইব না, তাহলে যাক 5,000 টাকা গেছে, কিন্তু কিছু হয় না। আরো মনে করেন ঠোয়া উঠিয়া জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, পরে আমি তো মনে করেন যে আইর মা কান্দা বিশ্ব, মানে কি কমু, গেলাম মার কান্দ তো মনে করেন আর ভালো লাগে না। পরে আমার মাইলো মা বলেছে টাকা পয়সা নাই, আমি আছে 3,000 টাকা আছে। গেলাম ওই যে কিনা কয় এমএস মেডিকেল আছে না, ওইখানে গেলাম, নিলাম, নেওয়ার পরে না এটা তো এখন হইব না। পরে এমএস 3 তলা নয় 4 তলা গেছি। পরে এক ডাক্তার গেছে তুমি ঢাকা মেডিকেল যাও। আচ্ছা, পরে ঢাকা মেডিকেল গেলাম না যা মনে করেন বাসায় নিলাম। এদিনে গেল, যার পরে কান্দা আর ভাল লাগে না, মানে মা খুব কান্নাকাটি করতো। মা যদি ছেলের সামনে কান্দা ভাল লাগে, খুব স্বাভাবিক। তাইলে আর নানু আবার মার মা আছে, হ্যাঁ তো মনে কান্দাকাটি করে। মা গুলোকে বাবা তাহলে এক কাম করো, পিজিতে নিয়ে যাও, টাকা কত আছে পিজিতে নিয়ে যাও। পরে পিজিতে গেলাম শুক্রবার দিন। আমার একটা মামা আছে, হ্যাঁ ড্রাইভার, বরিশাল, আমির মামার নাম, ঠিক আছে। পরে মনে করেন যে ওই আমির মামা কইলাম যে চলেন, হ্যাঁ আইলো। পরে মনে করেন 4 তলা থাকি, 4 তলাতে কুলো কইরা ওই আমির মামা নামাইছে। নামানির পরে আমার একটা বন্ধু আছে নাম রশিদ, ওই আপনার রেগুলার শুনে। পরে বাড়িয়েছি যশোর জিনেরা। পরে ও আর আমি 3 জনে মিল্লা তুলছি, আর কান্দা 4 তলাতে নামানি, মানে এই জায়গা একদম ঠুসা, মানে ঠুসা উঠে পড়ে গেছে গা। গেলাম পিজিতে দেখি মনে করেন ধরে না ওইটা হবো না। গেলাম ঢাকা মেডিকেল, আমি নিয়ে ভর্তি করলাম, 3 নম্বর ভর্তি করলাম। নিয়ে ভর্তি করার পরে ডাক্তার আইলো, আসার পরে দেখার পরে কয় অবসান করতে হইব, তো দেরি করছে, গালাগালি করতেছে। পরে এই সময় মনে করেন অনেক কি করবো, পরে অবসন অনেক রক্ত পরীক্ষা দিছে। এই রক্ত পরীক্ষা ঢাকা মেডিকেল মানে যে গেছে বলতে পারবো ঢাকা মেডিকেল জিনিসটা কি। কিন্তু ডাক্তারগুলা অনেক ভালো, ডাক্তারের জন্য ঢাকা মেডিকেল মানে রোগীগুলা বাইসা থাকতে পারে, ডাক্তারগুলা ভালো। ঢাকা মেডিকেল যারা গেছে তারা বুঝতে পারবো কি করছে, ঘটনা কি হয়েছে। বলতেছি মানে ঢাকা মেডিকেল ধর মার নিয়ে মানে অতীতে নিয়ে যাবো, মানে আড়াই নিতে পারি না, টলি নেবো, টলি 150 টাকা লাগবো। মহিলা টলি 150 টাকা লাগবো, মুখে 150 টাকা লাগবো, কে ধাক্কা নিয়ে যাবো, আবার নিয়ে আমো 150 টাকা লাগবো। আমার তো মনে করেন টাকা চিন্তা তো করলে হইব না, মার তো নিয়ে যেতে হইব। পরে তো কইছে 150 টাকা দিব, যান চলেন, মানে কইলাম যে চলেন, কটলি নাই। পরে লাস্টে জিদ্দে কি করছে, আমি টলি ধাক্কা নিয়ে আইছি, মহিলা গালাইতেছে, আমি ধাক্কা নিয়েছি, আমি টেহা দিতে কইছেন, টেহা দিব 150 টাকা, তা আবার কাহিনী করেন কে। পরে কইছে কয় কে তুই এত জিদ্দা আজকে, আমি জিদ্দা আমরা মানে মেডিকেল সরকারি, তা আপনারা তো হবেন কে, আপনারা সরকারি বেতন দেওয়া হয় না। পরে আমি টলি জিদ্দা ধাক্কা নিয়ে আইছি, আনার পরে মারে উঠাইছি, ওটা আমি ধাক্কা নিয়ে গেছি।
পরে 2 তলা অপারেশন করে অতীতে নিয়ে গেছি, না দেওয়ার পরে পরে কয় আজকে হবো না, রাতে 4টার মধ্যে বসেছি, তোমার মার অপারেশন আজকে হবো না। রাত 4টা পর্যন্ত 4টার মধ্যে বসে রয়েছি, 7টা দিয়ে গেছি অতীতে, 4টার মধ্যে বসে রয়েছি। আর মনে করেন যে বৈশা থেকে পরে সবাই গেছে যাতে মার অবসর আর হয় না, পরে কি করবো আবার এই রাত্রে 4টার সময় খাই নাই, আর লয় খাই না, নানি তো বয়স্ক মানুষ কি করবো, পরে ধাক্কায় নিয়ে এলাম 2 তলাতে, আবার 3 তলা ধাক্কায় নিয়ে এলাম, পরে নিয়ে আনার পরে মারে আবার শোয়ালাম, মহিলারা চিল্লালি করতেছে, পরে 100 টাকা দিলাম, দেওয়ার পরে পরের দিন কইছে তোমার মোর অবসান আজকে হইব, হওয়ার পরে নিয়ে গেলাম, নেওয়ার পরে মানে আরে ফেলে শুরু বালতিগুলো আছে না, ওইগুলা বালতি মানে অবসান করতেছে, গ্লাস এরকম গ্লাস অবসান করতেছে, আমি দেখতে মানে বাইরে খারাপ হয়েছি, 3 বালতি পানি আমার আমার কোথা থেকে তুমি বাইরে খারাপ হতো, ভিতরে ভিতরে যাইতেছিলাম, কেন তুমি ভিতরে থাকতে পারবে না, পরে আমি বাইরে থেকে গ্লাস দরজা থেকে দেখতেছি মানে রক্তগুলো পড়তেছে, আরে ফেলে বালতিগুলো আছে শুরু বালতিগুলা, ওইগুলা বালতি মনে করেন 30 টাকা করে বেছে ও বেচতো ওই সময়, ওই বালতি মানে রক্ত 2 বালতি না কয় বালতি রক্ত ফালাইছে এই জায়গাটার মধ্যে, পরে মনে করেন চামড়াটা ফালাইছে, গরু মনে করেন এই যে দুধটা দূরে যখন চামড়াটা ছিলে যখন চামড়া মোটা থাকে না, গরু একটা জায়গায় কোন জায়গায় সঠিক মন নাই, মানে এক জায়গায় গরুর চামড়া কিন্তু মোটা থাকে, ঠিক আছে, ওরকম মনে করেন যখন নিয়ে এসেছি যখন মানে আনতে আইরে কান্দা, পরে এই যে ট্যাবলেট আছে না 50 টাকা আছে বাথরুমের দরজা দেয়, ওইগুলো আনতাম, 4 দিন খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই, যখন অপারেশন করে নিয়ে এসেছি, পরে মনে করেন যে যখন ড্রেসিং করবো ওই ভাই অনেক ভালো ছিল, পরে কইতো তুমি তো মেকানিক তুমি আমার গাড়িটা মাংনা করে দিলাম যে আপনি দেন না কাছে এমনি করে দেবো, টাকা লাগবে নাকি, যে অপারেশন করতো, হ্যাঁ যে অপারেশন করতো, মহাখালী তো যাই, আমি মহাখালী গেলে আপনার কার্ড রাখেন আমার ফোন দেবেন, আপনার গাড়ি কাজ করে দেবো, কোনো টাকা লাগবে না। তুমি গাড়ির কাজ জানো? হ্যাঁ গাড়ির কাজ জানি। আচ্ছা। পরে পরে ড্রেসিং করতেছে অন্তে গেছি, মানে ব্যান্ডেজ খুলছে, খোলার পরে এই যে লাল ওইটার নাম না কি বলেছি, মানে যেটা ড্রেসিং করে লাল দিয়া মেডিসিনটা দিয়া ভায়োলিন, পরে ওইটা মনে করেন যে করছে, ওইটা আনছে সবকিছু আমার দিয়ে আনাইছে, মানে কোনো নাচ আয় নাই, পরে সবাই ব্যস্ত পরে আনছি, বারিন্দা নিয়ে গেছে, পরে দেখে আমার মাথা ঘুরে মারছে, মানে জায়গা দেখা মানে মাথা ঘুরে মারছে, এমন অবস্থা এমন গর্ত হয়েছে, মানে চামড়া তো ফালাই দিছে, মাংসটা আছে না মানে জেনুইন মাংস যেটা ওই মাংস দেখা গেছে, পরে মা তখন কি সেন্সে, আপনার মা সেন্সে ছিল নাকি অবস্থা মনে করেন যে ঘুমাইতেছে, আর এইলা তো মনে করেন যে পুরা মেডিকেল দিয়ে কান্দাছে, মানে আপনার নানি পুরা মেডিকেল ধরে কাঁদতেছে, আর মা তো মনে শিখে পাবে ও বাবা রে বাবা আমার কয় বাবা রে আমার পা মাপ আমার মারিস না আরে ঠিক আছে, এরকম ভাবে তোর পা ধরে তুই মারিস না, পরে আমি মনে করেন যে ডাক্তারের মানে একটা নার্স মানে মানুষ আটকায় রাখতে পারে না এমন ভাবে শিখে, মানে পুরা মেডিকেল উড়াই মানে কেন আমার যে মারা গেছে মারা গেছে, আর মা আমার বাবা তুই আমার মারিস না আমার মারিস না তোর পা দিবি, পরে মনে করেন সাহায্য দিত মানুষ কান্নাকাটি শুনে, না কান্নাকাটি সাহায্য মনে করেন যারা দিছে তারা বড় বড় লোক বলতেছি, আচ্ছা হ্যাঁ বলেন, পরে মনে করেন যে মারে ড্রেসিং করলাম, করার পরে ডাক্তারে কইলো তোমার এটা রান্না দিবা আর সমস্যা, পরে ড্রেসিং আমি সবকিছু ডাক্তার লয়ে মানে দিয়া মানে সবকিছু আমি করালাম, ডাক্তার আমার ড্রেসিং কি নিজে হাতে করতে, নিজে হাতে মানে মোজা কিনছি 1 ব্যাগ হাত মোজা গোলা, আর ডাক্তারও আসছিল আর দুজনে করতাম, ডাক্তার আমার যে কথা করতো যখন তুমি বাসায় নিবা কোনো ডাক্তার কোনো কি আইব না বয়ে তুমি করবা, আমি আমার তো মানবো না, মানবো, পরে দেখবা এই জায়গা দেখে কি বয় আইব না, দেখ ভালো, পরে ড্রেসিং করলো, করার পরে প্রথম ড্রেসিং করলো 3 দিন না 4 দিন পরে পরে ভালো ব্যথা একটু কম, আবার মানে রাত্রে ঘুমাইতে পারতাম না এত ব্যথা, পরে মনে করেন ওষুধ দিত না, ওষুধ দিলে ওষুধ কাম হচ্ছে না, পরে পরে মনে করেন যে এই যে 50 টাকা করে যে বাথরুম টেবিল ওগুলো টেবিল আনতাম, আর মনে করেন যে আর এই যে যেদিন অবসান করছে মারে ওই দিনকে তো মনে করেন যে মারে আনমু, ওই দিনকে নিয়ে আইছে যে 2 জনে নিয়ে আইছে 2 জনে 200 টাকা দিতে হইব, মানে যাই করুক তাই টাকা লাগবে, টাকা মানে টাকার কোনো বিকল্প মানে ঢাকা মেডিকেল টাকার কোনো বিকল্প নাই, টাকা মানে যে হেনে যাইবেন এমনি টাকা লাগবে, খালি ডাক্তারগুলোর কারণে মানে ডাক্তারগুলোর ব্যবহারের কারণে ঢাকা মেডিকেল মনে করেন যে বুদ্ধিমান দিকে জ্ঞান দিকে পরে মনে করেন যে মনে করেন রক্ত লাগবো, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, রক্ত পাবো কই, পরে একটা লোক পাইছি রক্ত লাগবো 2 ব্যাগ রক্ত 4000 টাকা,
আচ্ছা, চাইরা এটা হচ্ছে বক্সিবাজার, চারটা বক্সিবাজার মুরেই কি রক্তের গ্রুপ কি ছিল? এই নেগেটিভ। ওরে বাবা, অনেক ভয়ঙ্কর রক্ত না। পরে 4 ব্যাগ 1-2 ব্যাগ রক্ত লাগবে 4,000 টাকা। অন কাপ দিয়ে গেছে, কত তোমার লাগলে নিয়েও না, আমার তো মারা তো বাঁচাই দেবো। আমি ওরকম কিছু চাই না, কাম করছি, বাসায় গেছি, খাইছি, ঘুমাইছি, না ঠিক আছে। পরে 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 মনে করেন বক্সিবাজার মুড়ি, মানে বক্সিবাজার যাই হাতে দাম চাইলে 2 তলা একটা ইয়ে আছে, গেছি ফ্রিজে দিয়ে রক্ত রাখা দিয়েছে। আচ্ছা, পরে এমনি নিয়ে গেলাম, নেওয়ার পরে মনে করেন রক্ত আনছি, আনার পরে মানে রক্তটা বেশি ভালো ছিল না। পরে মানে প্রথম রক্তদান দিছে, ইমুর খিচুনি শুরু করছে, মানে ভোলার বাইরে, মানে কত থাকলে মরে যেত গা। তাড়াতাড়ি একটা আপু ছিল, মারে যায় সবসময় দেখতো, ওই আপুরে ডাক দিলাম, দৌড়ে গেছি, যা 2 তলা যা ডাকে নিয়েছি, আনার পরে ডাক্তার না সবাই আইছে। আর পরে তাড়াতাড়ি ইংলিশ নেও, আরেকজন একটা ইংলিশ দিল, মানে ছোট একটা, ওই ইংলিশে তাড়াতাড়ি মারছে। মারার পরে রক্ত করতে আনছো, আমি সেই মুজাতে আনছি, রক্ত পাই না, কি করবো কয়। পরে আর কিছু কয় না, কয় রক্ত তো দিতেইব, মানে 2 ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবে, ইমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে। পরে মনে করেন 2 ব্যাগ, মানে ডাক্তার যেগুলো আসবে, নার্স যেগুলো আসবে, মানে ওই ইয়াতে মনে করেন যে সবাই দইরা, মানে জোর করে পাওয়া দইরা এমন কিছু নিচু করছে, মনে করেন বিছনা তো উপরে তুলতেছে আবার নামাইতেছে এরকম। আচ্ছা আচ্ছা, পরে মনে করেন যে সবাই মিলে 27 জন দইরা নামায়া মনে হচ্ছে ইংলিশ দেওয়ার পরে মানে ঠান্ডা হয়েছে। আর সবসময় কেনালা লাগানো রাখতো, সেলান তো আছেই। পরে 2 ব্যাগ রক্ত, মানে পরে প্রথমটা দিচ্ছি একই অবস্থা, দ্বিতীয়টা দিচ্ছি একই অবস্থা, তুমি এই ইংলিশে নাইনা রেখে দাও। পরে ইংলিশে নাইনা রেখে দিচ্ছি, আনার পরে দ্বিতীয়টা একই অবস্থা। পরে কইছে আপু যে আবার শুরু হয়েছে, তাতে মোবাইল নাম্বার দিয়ে গেছে, ফোন দিছি, আইসে। আর পরে এই ইংলিশ দিল, দেওয়ার পর গেল 2 ব্যাগ রক্ত। এখন একটু মোটামুটি এখন তো মনে করেন মা আমি আর থাকবো না, আমি আর থাকবো না, আমার দুম গালা লিখতেছে, পরে আমি থাকবো না, কারণ আমি গেছি ওই আমি থাকবো না। থাকার পরে পরে কয় আমার লাগে আনিস, না ওইটা পরে মুরগি আনিস আর শুকনা মরিচ বাইজা, ডাক্তার তো খাওয়ার নিষেধ, কয় শুকনা মরিচ। রুগী মানে রুগী তো মনে করেন যে কোন সময় কি কয়ে যায় মরে যায় ঠিক নাই, মনে আসার তো পূরণ করা উচিত। তারপরে যেটাই কইছে, আমি বাসায় আইতাম, আমার একটা বন্ধু আছিল রশিদ, আর আমার রুমে থাকতো। পরে আমরা মনে করেন দুজনে পাক করতাম, আইতাম রাতে 8টার দিকে, আর সময় আমরা বাজার সাথে করে আনতাম, দুজনে পাক করতে করতে খাইতে খাইতে রাতে 2টা বাজতো, মানে খাওয়া ঘুমাইতে আবার সকালে মনে করেন যে তখন ওই সময় ভরপুর শীত, ওই সময় যে নির্বাচন চলতেছে, পরে মানে যাইতাম সকালে যাই মানে করতাম। পরে আবার প্লাস্টিক মানে সার্জারি করতে যাইতে তো ওই বিল্ডিং এ বানিয়ে উঠে গেলাম। তারপরে আমরা কোন ডাক্তার আসে, পরে গেলাম ডাক্তারে দেখাইলাম, দেখানি পরে কইলো কয় তোমার মোর এই 5 তলায় এত নম্বর ওয়ার্ডে তোমার মোর করতে হইব, ট্রান্সফার করতে হইব। এই ডাক্তারের কাছে আইলাম, ট্রান্সফার হইলো। অন্ত মার তো পাগল হয়ে গেছে, আমি থাকবো না, কিলে আমার ভালো লাগছে না, আমার ধরো 20 খাওয়া মারালা, আমার থাকবো না। কিন্তু আমি কি মানে এই জায়গাটা দেখলে যে কোনো দেখলে পরে মনে করেন যে মানে জায়গা পুষলে যেরকম পুষ বাইরে না, মানে বাইরে না, এরকম সাদা মানে ব্যান্ডেজ করা বাড়িতে আছে। আমি বারাসতে দেখে দিয়েছি, আমার তো দুম গালালি করতেছে, নাচ দারোয়ান সিকিউরিটি কি মানে নেই, মানে সবাই ইয়েতে আয় করছে। আমি যাই দিই ইমার্জেন্সিতে খারাপ হয়েছে, আমার গালালি তোর আউন দরকার নাই। আমি যেমন পরে আমি কি করবো মনে করেন যে যেমনি 8টা যেমনি কষ্ট করে আইসে, পরে আমার বাসায় নিয়ে তুমি মারালা, না 20 টাকা মারালা, পরে আইসি, মানে পরে কি করবো অন্তম করতে সেঞ্জিতে তুললা আইলাম বাসায়। আর পরে অন্ত মনে করেন যে গন্ধ মানে থাকা যাইতেছে না, ওই জায়গার গন্ধ মানে অনেক নিয়ে না। পরে আমি বলছি মা আমি ড্রেসিং করে দিই, পরে আমি বেডিস করলাম, খোলার পরে হাত মোজা লাগালাম, করলাম, সবকিছু লাগালাম, সবকিছু দিয়ে দিছি, মানে সবকিছু কিনে নিছি যাতে কেউ না ধরন লাগে। পরে আমি করতেছি ড্রেসিং সিলার মারতেছে, আমার কাম হবো না, আমার হাতে ধরে বাবা তোর পা তুই কিছু হইস না, মারিস না। পরে আমি কি করবো, আমি আমার কাম হবো না, বুঝছি। পরে গেলাম ডাক্তারের কাছে, মানে এলাকার মধ্যে যে ডাক্তার থাকে, পরে ডাক্তারে নিয়ে এলাম, দেখেন তো ডাক্তার আই দেখে ও মায়
এটা কি রোগীর সামনে? আমার এটা কি আমার পক্ষে সম্ভব না, তুই মেডিকেল নিয়ে যা। আমি পরে মারা গালাগালি করলাম, যখন দেখছো মেডিকেলটা এখন আবার মেডিকেল যাইতে হবো। একদিন কোনো রকম গেছে, পরের দিন তো ব্যথায় মানে ঘুমাইতে পারি না। ঠিক আছে, আমি তো ঘুমাইতে পারি না আর নিজেও ব্যথায় ঘুমাইতে পারি। পরে গেলাম আবার মেডিকেলে, পরে উনি তো ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার সব কিছু দিয়ে দিয়েছে, কাগজ মধ্যে দিয়েছি। গেলাম মানে ওই ডাক্তারটা খুঁজে বার করতে হবো, ডাক্তারের নাম তুমি কি আছে সেটা মনে নেই। ডাক্তার খুঁজে বার দেবে গেছি, পরে ডাক্তার খুঁজে বার করছি। ভাগর রবিবার দিন আর বুধবার দিন বইতো। হ্যাঁ, পরে ডাক্তার দেখালাম, কয় আচ্ছা তোমার মারে, পরে তোমার মারে ওইতে অমুক জায়গায় নিয়ে যাও, 5 তলায় নিয়ে গেলাম। তখন মনে করেন যে রক্ত লাগবো এবং রক্ত পরীক্ষা দিছে। তখন আমি যে কাম করতাম, ভাই আছে শহীদ ভাই আমার দিয়ে কাম করাইতো, গাড়ি মালটা আনতো আইন আমার দিতাম, কাজ করে কমপ্লিট আবার নিয়ে দিত। পরে শহীদ ভাইয়ের ফোন দিলাম যে ভাই আপনার নাকি ঢাকা মেডিকেল লোক আছে, আছে। পরে গেলাম, পরে দিয়ে মা আসলো বানিয়ে 5 তলায়, ওনে সাইবুল ভাইয়ের নাম্বার দিল, 3জন নাম্বার দিল, 3জনের দ্বারা গেলাম। কারণ পরিচিত যারা যারা আছে সবার কাছে ফোন দিচ্ছি, ঢাকা মেডিকেল কে আছে, 3জন দ্বারা গেলাম, একটু হেল্প যদি পাই গেলাম। তারপরে কইলাম যে কয় ভাইয়া আমি তো এই সাইডে আমার তো ইয়া নাই না, আমি ফোন করে কই দিতাম না। পরে ফোন দিল কি সাইবুল ভাইয়ের কাছে বানিয়ে 5 তলায়। পরে ফোন দিল, কয় আমার একটা রুগী আছে, রুগীটা একটু দেখো। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার যা যা লাগে তুমি আমার কইবা, আমি তোমার যতটুকু হেল্প পারি করে দেবো। ঠিক আছে, টাকা ওষুধ দিতাম না, কিন্তু হেল্প তো করতাম। পরে যে আমির হোসেন আমু কি নাম, পরে হ্যাঁ বাসা আছে 7 তলা, গেল হ্যাঁ দ্বারা বই রইলাম, ফাইল দেখালাম। জানে পরে করলো, কয় আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আমি তোমার ওখানে ফোন করে দিয়েছি, তোমার আম্মুর সমস্যা হবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মানে যায় না যা লাগে। পরে গেলাম, যার পরে মানে রক্ত পরীক্ষা দিত, রক্ত পরীক্ষা প্রায় 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। ঢাকা মেডিকেলে 6,000 টাকা? 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। মানে এটা আমি রেশিও চিন্তা করছি, মানে ঢাকা মেডিকেলে যদি 6,000 টাকা লাগে তাহলে একটা প্রাইভেট হাসপাতালে এটা কি পরিমাণ? প্রাইভেট হাসপাতালে মনে করেন কি কম আর বলার ভাই, ঢাকা মেডিকেলে স্লিপ গুলো ছিল মনে করেন 6,000 টাকা খালি রক্ত পরীক্ষা করেছি। প্রথম 5 থেকে 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। পরে মনে করেন মামা টামা আত্মীয় স্বজন যারা আছে মনে করেন কেউ আয় নাই, ঠিক আছে, খালি নানি আসিল। গেলাম, তারপরে ইয়ে করলাম, পরীক্ষা করলাম। তখন মনে করেন প্লাস্টিক সার্জারি করবো, পরে ব্লেড লাগবো 1200 টাকার ব্লেড, আমার কাছে 2,000 টাকা, প্রায় ওখানে টাকা লাগছে 5,000 না 6,000 টাকা। কিন্তু একটা জিনিস কি, মানে 52 মিনিটে যারা প্লাস্টিক সার্জারি করতে যায়, মানে কি কমু যে একটা রোগী ধরেন আজকে অপারেশন করার কথা, ঠিক আছে, অপারেশন হইলো না, এই রোগীর তো ওষুধগুলা রোগীর কাছে ঘুরাই দিব না, এই ওষুধগুলা ঘুরাই দেয় না ঘুরাই কি করে একজনের কাছে এই ওষুধগুলা বিক্রি করে দেয়। মানে যার অপারেশন হইলো না জিনিসগুলা ভিতরে নিয়ে গেছে, যেই জিনিস একবার ভিতরে ঢুকবো এই জিনিস আর বাইরে না। পরে মানে দৌড়াদৌড়ি করতে করতে একবারে কইবো না, একবারে কয় না, কই এটা আনো, কবলিট এটা হইব না, 1200 টাকা হইব না, আরো ভালোটা লাগবো। আমার কাছে টাকা নেই, সবকিছু দিয়া তুই সবকিছু আইন না, ওষুধ সব আইন না। পরে দিছি, তারপরে আমি আর ওষুধ মনে করেন আমি তো দেখছি, ঘুরে ঘুরে দেখছি, আমি আর প্যাকেট আবার মারে কই মা জান গেলে যাইবো, প্যাকেট আর ছাড়াছাড়ি হবো না, কারণ টাকা নাই কিন্তু। মা কাছে আচ্ছা, জ্ঞান যতক্ষণ থাকবো তখন প্যাকেট আর ছাড়বো না। মা মনে করেন যখন থাকছে জ্ঞান তখন প্যাকেট আর ছাড়ে নাই। পরে যা প্যাকেট ধরে গেছেন, যা লাগবো নেন, আমি আসি। পরে মনে করেন যে মার অবসর করতে মা দিদি কথা বলেছে। পরে মানে যেটুক বাচ্চে মা আবার ছাড়ে নাই, যতক্ষণ জ্ঞান ছিল ছাড়ে নাই, মানে জ্ঞান অবস্থায় পরে শেষ হয়ে গেছে, মা আবার মুখ ধরে রাখছে, ধরে এমনি কই দিছে, এমনি রাখছি। পরে বাইরে এসে পরে আমি আবার আমার কাছে টাকা নাই, পরে একটা মলম আছে 190 টাকা দাম, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে 200 টাকা। পরে মনে করেন গেলাম ডাক্তারের থেকে, কইলাম একটা মলম দেন, মলমটা 190 টাকা দাম, আমার কাছে আছে 200 টাকা। গেলাম, যার পরে কইছে একটা মলম দেন। হ্যাঁ কি করলে কি যে মলম তো দিছে আর উল্টা মনে করেন যে 300 টাকা একদম ঘুরাই দিছে। আমি কি কমু যে বিপদের সময় আমি কি কমু, আমি কইছি যাক, মানে আমার কাছে একটাও নাই, বাসায় আমার কাছে একটাও নাই, ঠিক আছে, আমি আর কিছু কই নাই, কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কইছি না, আমি কইছি যাক দিছে, আমি জায়গা মলম দিছে, টাকা পয়সা জায়গা, ঠিক আছে। আমি কইছি পরে এক সময় সুযোগ পাইলে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে। পরে আমি কইছি যাক আইসি, পরে নানিরা কই যাচ্ছে, পরে মনে করেন যে মা কি খাইব, পরে ও মহিলারা যদি মহিলা নিয়ে এসে মানে জ্ঞান ফিরছে না, জ্ঞান না ফিরে ওই মহিলা আমি যে কইটা তুইছি এটা দেখছি, দেখে বাচ্চা আনছি আন্যা আমি বিপদে পড়ছি, বমি করতেছে, করতেছে,
আমি আর সামারতাই না, আমি আর লাগতারি না। আচ্ছা ঠিক আছে, শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন। পরে মনে করেন যে মহিলা দুইটা নিছে, মহিলা দুইটা ই করতেছে, তোমার আম্মু নিয়েছি, টাকা দাও। কি টাকা? টাকা দাও। পরে আমি গেছি, টাকা তো আমার কাছে নাই। টাকা দিতে হবো নাই, মানে 200 টাকা দিবা। আমি কে 200 টাকা কে? 200 টাকা আমি তুলে দিয়ে নিয়ে দিয়েছি, তাই 200 টাকা কে? তোমার 200 টাকা বসে দিতে হবো। মনে করেন এরকম ভাবে মনে করে ধরছে, মানে কয়ে ভাই মানে 150 টাকা দিছি, মানে এরকম ভাবে দিতে হইব, কোনো কিছু করার নেই। যাক, ওখানে মনে করেন 2টা মহিলা আছে, মানে 52 5তলায় 2টা মহিলা আছে, ওখানেও আছে। মহিলারা মনে করেন গোসল করাইলে 100 টাকা নিচে গোসল করাবো না, 100 টাকা নিচে গোসল করাবো না। ড্রেসিং করবো 150 টাকা 200 টাকা লাগবে ড্রেসিং করতে। তো এমন ভাবে ড্রেসিং করবো, রক্ত তো পড়তে আছে, মানে এমন ডইলা গোসল ড্রেসিং করবো, রক্ত পড়তে আছে, মনে করেন যে কি কমু, কষায়ের মতো। কষায় তো মনে করেন ভালোভাবে করে, কষায় তো খারাপ ভাবে করে। আর মনে করেন মানে পুরা শৈল ইয়ে করে মনে করেন যে মানে ইয়ে করতো, মানে ডলতো, ডইলা মনে করেন আর কানতো। বাচ্চা কাচ্চা দেয়, শিশু আটা তো 5তলা বাচ্চা কাচ্চা আছে, ওগুলো তার বেশি কানতে। ঠিক আছে। পরে মনে করেন যে আর কিছু কিছু মহিলা আছে দেখছি, একটা মহিলা ছিল ওই সময়, মহিলা কেউই নাই। ঠিক আছে, অবসঙ্গে ফালা দিয়েছে, আইরে কান্দা আছে। ঠিক আছে। পরে 2 দিন পরে মহিলা মারা গেছে। পরে মহিলাটা পড়ে গেছিল গা, আমি আর 2-3 জন মিললা পরে মহিলাটা তুললাম, মানে নিচের থেকে তুললাম, গুছুকানি লোক নাই। পরে আমি ড্রেসিং করবো, মানে মহিলার কান্দা আছে। পরে ড্রেসিং করার লাগে পরে কয়েকজনে মিললা 10 টাকা 5 টাকা দিয়ে মনে করেন ড্রেসিং করাইলো। করানোর পরে ওষুধ তো লাগবো, ড্রেসিং তো করছে, ওষুধ তো লাগবো, ওষুধ কিভাবে আনবো? পরে মহিলাটা 2 দিন পরে মারা গেল। পরে আমি মা একটু ঠান্ডা থাকতো, রাত্রে আমি ঘুরতাম। আপনার FM রেডিও শুনলে কিন্তু মানে আমি এখানে শুনতেছি, আপনি যদি শুনেন তাহলে ডবল শব্দ এটা। ঠিক আছে। আমি যেতাম দেখি যে শুনতেছে, যারা আমরা শুয়ে রয়েছি অসুস্থ, কানে হেডফোন লাগে শুনতেছে, মানে লোকজন শুনে অসুস্থ অবস্থায়, মানে আপনি গেলে দেখতে পারতেন যে কি সত্যি না মিথ্যা। মানে আমি এই যখন দেখেন 1-2টা FM রেডিও বাজবো, তাই ডবল শব্দ হইব। আপনি ডাবল শুনে বুঝতে পারতেন? ডাবল শুনে বুঝতাম যে শব্দ হয়েছে। এই রোগীরা শুনতো, রোগীরা শুনতো। এখনো আপনি মানে ঢাকা মেডিকেল গেলে আপনি পাইবেন, মানে আপনার জীবনে বলবো এত হয়েছিল। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, যারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আছেন কিংবা বিভিন্ন হাসপাতালে যারা অসুস্থ রোগী আছেন, তারা শুনছেন আমাদের এই জীবন গল্প। আমার এই অবস্থা আসলে কখনোই জানা ছিল না, এবং আমার আসলে ঢাকা মেডিকেলে যাওয়ার সুযোগ হয়েছিল মাত্র একবার। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন অনার্সে বা মাস্টার্সে পড়ছি, হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলাম, এবং যেটা হলো যে ব্লাডের প্ল্যাটলেট অনেক কমে গেল। তো ওই সময় আমার ডাক্তার সাজেস্ট করেছিল, যিনি ইউনিভার্সিটির ডক্টর, ঢাকা মেডিকেলে যাও। খুব ভালো ব্যবহার পেয়েছিলাম, যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট, আলাদা একটা টেক কেয়ার থাকে ওনাদের। ডাক্তারদের সম্পর্কে যেটা বলছে রাব্বি, সেটা সত্যিই সত্য, কারণ ঢাকা মেডিকেলের ডক্টররা কিন্তু আসলেই ওনারা রিনাউন্ড, এবং সত্যি সত্যি সারা ওয়ার্ল্ডে মানে টেক্কা দেওয়ার মতো, কম্পিট করার মতো ডাক্তার। আর পরিবেশ যেটা, সেটা নিয়ে আমার তেমন জানাশোনা নেই, তবে ঢাকা মেডিকেলের এক্সপিরিয়েন্স যাদের আছে তারা হয়তো বা অনেকেই রাব্বির সাথে আজকে একমত হবেন। তবে এটা ঠিক যে আমাদের এটাও চিন্তা করা দরকার যে 16-17 কোটি মানুষ, আমরা 16-17 কোটি মানুষের একটা সরকারি হাসপাতালের জায়গায় আমাদের প্রথম যে হাসপাতালের নাম আসে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল, এবং এই ঢাকা মেডিকেলের ওপরের এত চাপ, এটা সামাল দেওয়াটাও তো একটা বিশাল ব্যাপার। তবে অবস্থার পরিবর্তন হচ্ছে, আমরা বিশ্বাস করি, কারণ এখানে ম্যানেজমেন্টে চেঞ্জ এসছে। বারডেমেও কিন্তু এখন অনেক ভালো ট্রিটমেন্ট। আমি আমার মাকে নিয়ে বেশ কয়েকবার গিয়েছি, ডায়াবেটিকের রোগী উনি, এবং আমরা আশা করি যারা দায়িত্বে আছেন, হয়তো কোনো ডক্টরে শুনছেন, ম্যানেজমেন্টের কেউ শুনছেন, এই সাধারণ মানুষগুলো যদি এসে বলতে পারে যে ডাক্তারের পাশাপাশি ওখানকার যে ম্যানেজমেন্ট সিস্টেম বা ওখানকার যে সার্ভিসটা, সেটা একটা অসাধারণ সার্ভিস, তাহলে না আমাদের মনটা ভরে যায়। আমরা আশা করি যে সেই দিন হয়তো দূরে না, আমরা প্রত্যাশা করতেই পারি। তো শুনতেন, আপনি দেখতেন যে হ্যাঁ আমি দেখতাম, হ্যাঁ এগুলা। পরে আমার করতে রক্ত লাগবো, রক্ত কি করবো, পরে বাণিজ্য মূল্য হইতেছে ওই সময়। ঠিক আছে, নির্বাচনের পরে বাণিজ্য মূল্য হইতেছে। পরে একটা মামা আছে কালাম, হ্যাঁ ড্রাইভার, মারা গেছে। পরে হ্যাঁ কইলো যে আমি ডোনার, আমার কাছে কার্ড আছে, তুই এক কাম কার্ডটা নিয়ে যাওয়ার পরে তোর একটু হেল্প হইব, তোর 300 টাকা হলে বাঁচবো। মানে যারা মানে ডোনার অন টাইমে বা বিভিন্ন ইয়াতে কিনে ব্যাংকের থেকে, ওই রক্তগুলা ভালো। আর যারা মনে করেন এই যে আউট থেকে রক্ত কিনে, আমি চাই যে তারা আজকে যদি আমার এই গল্প শুনে থাকে, কেউই যাতে জীবন মানে টাকা রক্ত না পাক, মরে যাক, তারপরে এই রক্ত যাতে না কিনে। মানে এত কষ্ট পায়, তার সাথে বলো মরে যাওয়া ভালো। আমি তো নিজের চোখে দেখছি। পরে
পরে মনে করেন যে যাই হোক রক্তমুক্ত বললাম, বলার পরে বাসায় নিয়ে এলাম। বাসায় নিয়ে এলাম, ওই একটা জায়গা মিস করে গেছি, মানে আমার আম্মারে একটা লোকে হেল্প করছে, না করলে নাই। বলে যে আওয়ামী লীগের নেতা আছে সৈয়দ আশরাফ, ঠিক আছে, আমাদের দিকেই, ঠিক আছে, তার ভাই ওই লোকটা আমার আম্মার হেল্প করছে, ওই লোকটা হেল্প করছে। আর একটা হয়েছে মনে করেন ফ্লাইওভারের কন্ট্রাক্টর, ঠিক আছে, পরে ওই লোকটা আমার মারে অনেক হেল্প করছে, 5,000 টাকা দিছে। আর গ্রামের মানে মহাখালী রসুলবাগে মানে মহল্লার লোকে অনেক হেল্প করছে। হেগর কথা না করলে নাই, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না প্রচার করবো না, ঠিক আছে, হেগর কথা না বললে নাই, কারণ অনেক হেল্প করছে। হেরা কিছু কিছু লোক ছিল, মানে অনেক হেল্প করছে। পরে মারে ওইখান থেকে এই যে রিলিজ নিলাম, নিয়ে বাসায় নিয়ে আসলাম। পরে আমার কাছে না একটা টাকা নেই। আর একটা মহিলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই একটা মহিলার কাছে টাকা দিছিল, আমার কাছে জিজ্ঞাসা করে নেই, 1,000 টাকা দিছিল। পরে ওই মহিলা নিয়ে এলাম, যে অন্ত মনে করেন মা কান্দাছে, দুম কান্দাছে, আমি কেমনে থামামো, আমি তো আমি এর লোকে তো ইয়ে করে আমি আর মালা সিলাইলি উঠতেছি কান্দা বন্ধ করে লেগে। পরে আমি কানে হেডফোন লাগায়া এই সময় কি করবো দুঃখের মধ্যে, এই সময় মনে করেন মারা সান্ত্বনা না দিয়া আমি কানে কিছু না শুনি গান শুনতেছি। পরে মা তো কান্দাছে, দুম কান্দাছে। পরে মহিলা মহিলা কইলাম যে মহিলা মা কান্দাছে, কান্দা দেখে গেছে, কত আমার টাকা 3,000 টাকা, ঠিক আছে, আমি টাকা দিতেছি। গেলাম, পরে ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে দিল, কোনোরকম গেল। 100 মিনিট লোন নিলাম, নেওয়ার পরে আমার লোন নিয়ে আমার মোটামুটি ভালো করলাম। পরে নিয়ত করছি দেখি মাস স্কুলে মিলত পড়ানি। পরে মিলত পড়াইছি, সবাই আইছে, মা সবাই আইছে, মিলত পড়াইছে। পরে মা মোটামুটি সুস্থ হয়েছে, হাঁটতে পারে, মামাও আইছে, সবাই আইছে, হাঁটতে পারে। পরে আমার আম্মা পিঠা বিক্রি করতো ওই সময়টাতে, মানে ওই সময় কি মানে মোটামুটি পিঠা বিক্রি করতো, কিন্তু অত করতো না। কিন্তু তারপরে আবার পিঠা মানে সুস্থ হতে ওনার কতদিন লাগলো? এই প্রায় 1 বছর মতো লাগছে। 1 বছরের মতোই দৌড়াদৌড়ি চলছে। পরে আমার পিঠা বিক্রি করতো, মানে ভালোভাবে মানে বুঝতে পারতো না। এক সাইডে মানে ইয়ে করে মানে বুঝতো, নিচে ফোম দিয়া মানে জল সইয়ের উপর নিচে ফোম দিয়া পরে বুঝতো। পরে পিঠা বিক্রি করতো, পিঠা প্রায় ভালো পিঠা চলতো। কোথায় বিক্রি করতো? এই যে মহাখালী রসুলবাগের বসতো। হ্যাঁ, আজকে এই গল্পটা মানে মহাখালী রসুলবাগের অনেক লোকেশন আছে। আমার যারা ফেসবুক ফ্রেন্ড প্রায় 5,000 বেশি ফ্রেন্ড, তারা আপনার সবাই 90% আপনার এই গল্প শুনে। সবাইকে সালাম জানাচ্ছি আমি আমার এই অনুষ্ঠান থেকে, এবং I respect you guys cause you are the heart. Actually আপনারাই এই অনুষ্ঠানের শ্রোতা, অ্যাকচুয়ালি আপনারাই আমাদের এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে ওই রসুলবাগে না, মহাখালী রসুলবাগে এই সময়টাতে বাবা দেখা করেনি আপনার বাবা আসে নাই? মেডিকেলে থাকা অবস্থায় মারা গেছে। কিভাবে মারা গেল? অসুস্থ ছিল। আপনি জানছেন যে বাবা মারা গেছে? আমি মানে মেডিকেল থাকা অবস্থায় মারা গেছে কি, যে বাসায় নিয়ে এসেছি, আমার ফুফা ফোন দিছে, কয় রাব্বি একটা কথা কই, রাতে একটা সময়, কি কয় তোমার আব্বু তো মারা গেছে। কবে? পরে কয় 3 দিন, তোমার মোবাইল বন্ধ। আমি মোবাইল চার্জ দিতে, মোবাইল বন্ধ, পাওয়া যায় না। পরে ওই সময় মোবাইল মানে টাকার জন্য মোবাইল বিক্রি করে দিছি, যা ছিল বিক্রি করে মার ট্রিটমেন্ট করলাম। পরে আনলাম, তারপর পিঠা বিক্রি করলো। পিঠা বিক্রি করার সময় কিস্তি তুলতাম, তোলার পরে তুলে পিঠা বিক্রি করতো। মানে যে ঋণগুলো হয়েছিল মানে প্রায় হিসাব করছি, মানে সব মেডিকেল আসার পরে 1,30,000 টাকা গেছে। 1,30,000 টাকা কি ঋণের উপর? না, মেডিকেল থেকে ঋণ হয়েছে কত 18,000 টাকা ঋণ হয়েছে। 18,000 টাকা ঋণ, বাকি টাকাগুলো যেভাবেই হোক মানুষের কাছ থেকে হেল্প মানুষে দিছে। টাকা আছিল না 1 টাকা, 5,000 টাকা আমার হাতে ছিল। টাকা করতেছে নিজে যাই না, আমার ফুফু দিছে। মানে বিপদে পড়লে ব্যবস্থা হয়ে যায়। আমি এই মানে মানুষে কয় যে বাইঙ্গা জায়গায় ইয়ে করে হাল চাই না। আমি আমার মানে পড়ালেখার জন্য আমার মাস্টার একটা জিনিস শিখাই দিচ্ছে, একবার না বলে দেখা হতে পারিবে না, কথাটা বলেও না। আর আমি এই কথা কোন ক্লাসে থাকতে আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে? আমি 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম, পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, ঢাকায় পড়লাম, কাজ করতে আছি, গ্যারেজে কাজ করতেছি। 5,000 টাকা দিন তো আমার, আর আউট ইনকাম হইতো টুকটাক। 2 জনের ভালোই গেছিল। পরে এই তো 2 মাস হতো অনেক শান্তিতে ছিলাম। তারপর মা আর আমি সমিতিতে লোন তুলতাম, তুলে দিলে এটা করতাম আর কি, কিন্তু টাকা হাতে রাখতে পারতাম না। এরপরে আমি কাজের পাশাপাশি ড্রাইভিং শিখলাম। হ্যাঁ, মানে এখান থেকে ড্রাইভিং শিখলাম। পরে শিখার পরে লেগুনা চলে না, লেগুনা গুলো চালাই, মানে লেগুনা যারা হেল্পারি করে
মানে কি কম যাত্রীরা মানে এত বিশ্রীভাবে ব্যবহার করে মানে মনে করে যে মানুষই না, অন্য কিছু মানুষই মনে করে না। মানে একটা কথা, মানুষের সম্মান দিলে সম্মান করে না, কি কমায় না। কিন্তু কিছু কিছু মানুষ অনেক সম্মান করে, আর কিছু কিছু মানুষ হেল্পারে এমন যাতা ব্যবহার করে, ঠিক আছে, সারা দিন রোদের মধ্যে, এই রোদের মধ্যে পুইরা 400 টাকা 500 টাকা বেতন পায়, কোনোদিন আছে 200 টাকা লিয়ে যায় এই হেল্পারে। কিন্তু এই হেল্পারটা হেল্পার মনে করেন, আর ড্রাইভারটা মনে করেন কি কমু, একটু উল্টা পাল্টা হইলেই ড্রাইভারটা কি ঠিক আছে, উল্টা পাল্টা হয়, আমি বিশ্বাস করি। কারণ এই যেটা লেগুনা চালায় হেল্পার ড্রাইভার কি কমু 90% মনে করেন যে না নেশাগ্রস্ত থাকে, ঠিক আছে। আমি আল্লাহর মধ্যে চা পান সিগারেট কোনো কিছু খাই না, ঠিক আছে, আল্লাহর মধ্যে কিন্তু যারা খায় কি কমু, সকাল 10টা হইলে 11টা হইলে কি করবো, রাস্তা গাড়ি বার করলে 700 টাকা জিপি দিতে হয় রাস্তা খরচ। মানে জিপি না দিয়ে মনে করেন যে টাকা কামাইবো যাইব গা খাইতে। আমাকে একটু হিসাবটা বলেন তো, যে আপনারা যার লেগুনারা চালাচ্ছেন, যে মালিকের, সে মালিককে কত টাকা দিতে হয়? মালিককে দিতে হয় 1500 টাকা প্রতিদিন। আচ্ছা। আর রাস্তা খরচ 700 টাকা। এটা কাকে দিতে হয়? এটা রাস্তার যারা কন্ট্রোল করে। আমাদের তো লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া যারা রাস্তা কন্ট্রোল করছে তাদেরকে দিতে হবে, তাদের দিতে হয়, ঠিক আছে। দেশ মাটি এই রাস্তা কন্ট্রোল করে কারা? রাস্তা মেন একজন আছে রহিম ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি ভাইকে তো চিনি না, তবে এটা ঠিক যে মানে এটাও বৈধ না আর কি, আপনারা লাইসেন্স নেননি সেটাও বৈধ না, যারা রাস্তা কন্ট্রোল করছে ওরাও বৈধ না। তো 700 টাকা প্রতিদিন তাকে দিতে হয়। 700 টাকা প্রতিদিন তাদেরকে দিতে হয়। তারা মনে করেন যে সবকিছু সার্জেন্ট সব 15 আর 700 আমাদেরও আছে, এবং হিন্দু দ্বারা বৌদ্ধ ধর্মে 3200 দুজনে খরচা আছে 300-400 টাকা খরচা বলছে, খাওয়া দাওয়া করতে হয়, ঠিক আছে। 3500 টাকা, 35 টাকা বাদ দিয়া তারপর মনে করেন যা হইব বেতন তেল। মালিকে কিন্তু বুঝবো না যে আজকে বেতন পাই নাই বা করে না, এই টাকা ফিক্স টাকা, এটা খরচ হবে। এই 3500 টাকা কি প্রতিদিন ওঠে? প্রতিদিন কিছুদিন আছে উঠে না, বাসা থেকে এনে দিতে হয়। কিছুদিন আছে উঠে না, বাসা থেকে এনে দিতে হয়। আর মনে করেন কিছুদিন আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে মনে করেন যে নিজের পকেটে দিতে হয়। কিছু কিছু মালিক আছে পুরাটা দেয়, কিছু কিছু মালিক আছে দেয় না, তখন নিজের পকেট থেকে খরচ। অ্যাক্সিডেন্ট হলে ভাই কি কম, মানে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আগে মনে করেন ড্রাইভার হেল্পার যারা মারে, কি মারা মানে মানুষই মনে করে না। এক রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, মানুষই মনে হয়। আর সার্জেন্ট তো মনে করেন যে সার্জেন্টের কাম করবোই, কারণ লাইসেন্স নাই, মামলা দিব না। একটা গাড়ি মনে কাগজপত্র ঠিক নেই, ঠিক আছে। হাজার মানে যে 100-র মধ্যে 1-2টা গাড়ি পাইবেন কাগজ ঠিক। তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে সারাদিন মাটি। কিছু মালিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা গেছে, গাড়ি চালিয়ে টাকাটা বলে দিব। আমি এমন অ্যাক্সিডেন্ট করছি প্রায় টানা 2 দিন করছিলাম। একদিন করছিলাম, আমার দোষ নাই এরা, তারপর আমার দোষ নাই লো পল্লবী থানার ওসির গাড়ি, ওসি মানে কোনো ইন্ডিকেটার দেয় না, কোনো হরেন দেয় নাই, বুঝ করে গাড়ি ঢুকাই দিছে। পরে আমার গাড়ি পুরা গাড়ি লোড, 7 রাস্তা। পরে লুকিং গ্লাস গেছে, সোজা গেছে, আর ড্যাপ খাইছে। পরে 2000 টাকা জরিমানা গেল, এটা গেল। আরেকদিন এক লোক মাঝখানে যাইতে পারে নাই, মানে অবসর করাই হাঁটুর মধ্যে যাইতে পারে না, পড়ে গেছে। পরে 5000 টাকা গেল। এই তারপরে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, মানে 1.5 বছর। কয় টাকা থাকতো তোমাদের এইসব 3500 টাকা দেওয়ার পরে? 3500 টাকা এমন আছে, ধরেন 2000 টাকা থাকে, এমন আছে মানে 500 টাকা থাকেই, 500 টাকা থাকেই। কিন্তু টাকা কি টাকা কামাইতে পারলে, এই লেগুনা যারা চালায় টাকা যদি কামাইতে পারে দিলে 2000 টাকা বেতন পরে। কিন্তু মনে করেন এই যে ছোটো যে পোলাবান দেন না, ডিউটি করে, এটা গাঁজা খায়, ভিন্ডি খায়, ঠিক আছে। এই যে ফার্মেসি দোকানে মানে 35 টাকা একটা আছে, ওইগুলো আইন না মানে কইরা ওইগুলা খায়। আর গাঁজাতে মনে করেন যে আছেই এই ছোটো পোলাবান, কি কমো মানে না করি না, মানে কই দেখ, মানে আমার কাছে যেগুলো মানে এই 7 রাস্তা রোডে যেগুলো পোলাবান আছে, মানে সব দিয়ে আমার মনে করেন যে আমি গেলেই আমার দ্বারা আইব। আমি কই দেখ, এই সিগারেট না খায়া, গাঁজা না খায়া তুই 50 টাকা নেই, ওই অন্য কিছু খাই লাগবি, ভাত খাইবি, ভাত খাওয়ার কথা বলে তোর টিয়া দেবো, সিগারেট খাতে গেলে টিয়া দেবো না। দোষ আসলে কারোরই দেই না, পুরো সিস্টেমটারই দোষ। একটা যেটা হচ্ছে যে যাত্রীরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, সেই যাত্রীরাও আসলে সিস্টেমে পড়েই করে। আপনাদের প্রতি অবশ্যই খারাপ ব্যবহার করা উচিত না, সেটা আমি এই যে এসির মধ্যে স্টুডিওতে বসে যদি এভাবে বলি তাহলে এভাবেই বলবো। কিন্তু রাস্তায় যখন চলি বা রাস্তায় যখন সাধারণ মানুষ চলেন, রেডিওতে হয়তো এটাই শুনতে ভালো লাগবে যে না, তাদের প্রতি খারাপ ব্যবহার করা উচিত না, এবং কিন্তু প্র্যাকটিক্যাল ফিলটা আসলে অন্যরকম হয়ে যায়। অন্যরকম হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকে। কারণটা হলো মানুষ রাস্তায় গেলে কেন জানি ব্যস্ত হয়ে যায় এবং
ফোকর যেমনি পারে সেদিক দিয়ে হচ্ছে বের হয়ে যেতে হবে, তারা দুনিয়ার সমস্ত তারা হচ্ছে রাস্তাতে। এবং শুধু তাই না, এই যে লেগুনাতে যে এত এত মানুষ নিয়ে যায়, একটা লেগুনা কি পরিমাণ রিস্কি এটা যারা চালাচ্ছে তারাও জানে, যারা উঠছে তারাও জানে। তো এবং এই যে ব্যবহারগুলো করে সেটা করা উচিত না। কিন্তু ওই যে টেম্পারমেন্টের একটা ব্যাপার আছে না, কেউ কিন্তু আসলে হ্যাপি না। ওই লেগুনাতে ওঠার পরে যেভাবে বসে থাকে মানুষ, গরম টরম সব কিছু মিলিয়ে আর যে অবস্থাটা হয়, তাতে আসলে মাথা ঠিক রাখা খুব মুশকিল। এটাও ঠিক, এবং পাশাপাশি এটাও ঠিক যে এইরকম ছেলেরা যারা কাজ করে তারা 200 টাকা 300 টাকার জন্য সারা দিন রোদে পুড়ে দাঁড়িয়ে থেকে কি ভয়ানক রকমের কষ্ট করে এইগুলো করে। তখন কথা হচ্ছে, একটা মানুষ যখন টেম্পার হয়, সেই টেম্পারটা সে কার উপর তুলবে? সে তো সিস্টেমকে কিছু বলতে পারছে না। খুব স্বাভাবিকভাবে সে মনে করে ড্রাইভার আর কন্ডাক্টরের দোষ, এবং কন্ডাক্টর আর ড্রাইভারকে উপরে গিয়েই হলো এবং নিরুপায়। আমি একটা মানে আমার নিজের অভিজ্ঞতা, ঢাকা শহরের ড্রাইভার এবং কন্ডাক্টররা যে পরিমাণ যাত্রীদের দ্বারা হয়রানি হয়, এটা আমি তাদের পক্ষ নিয়ে বলছি না, এটা সত্য কথা। হ্যাঁ, তারাও হয়তো বা অনেক সময় খারাপ আচরণ করে, এটা ঠিক। তবে এটা দেখেছি আমি যাত্রী হিসেবে, আমি তো লম্বা একটা সময় পাবলিক বাসে চড়েছি, আমি এখনো মাঝে মাঝে চড়ি। মানে পাবলিকের যে ক্ষমতা ঢাকা শহরে, অন্যান্য জেলাতে এই জিনিসটা নাই। এবং একটা পাবলিক শাউট করলে দেখা যায় উল্টো ড্রাইভার তার উপর শাউট করছে, কিন্তু ঢাকা শহরে এই জিনিসটা আমি দেখেছি খুবই ইমব্যালেন্স। এবং আমি চাই যে শাউটটা না হোক, কিন্তু ঢাকা শহরের মানুষজন চাইলেই ক্ষমতা দেখাতে পারে, এবং এটা দেখায়ও। কিন্তু খুব স্বাভাবিকভাবে ড্রাইভার এবং কন্ডাক্টর এদের কথাটাও একটু আমাদের চিন্তা করা উচিত। তবে অন্যায় যেটা, সেটা তো অন্যায়। আমি একটা জিনিস দুপক্ষকেই বলি, এটা আমি নিজেও ইনভলভ, আমি নিজেও আমার সময় মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। সত্যি সত্যি বলছি যে স্টুডিওতে এসির মধ্যে বসে থেকে না, মানে পুরো সিচুয়েশনটা অবজার্ভ করার মতো না। আপনি যখনই রাস্তায় নামবেন, মাথা কেন জানি অটোমেটিক্যালি গরম হয়ে যায়। এবং ওই বলুন না, দুনিয়ার তারা সবকিছু মিলিয়ে, আমাদের রাস্তার জ্যাম সবকিছু মিলিয়ে আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারি না। তবে ধরেন এই যে রিক্সাওয়ালার কথা বলি, যে রিক্সাওয়ালাদের যে ব্যবহার কিংবা যাত্রীর যে ব্যবহার রিক্সাওয়ালাদের প্রতি, সেখানে যদি একটু কেউ মাথাটাকে ঠান্ডা রাখে, যদি আমি রিক্সাওয়ালার কথা বলি, যে রিক্সাওয়ালা ভাই আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, আপনাদের ধরেন 2 পয়সা বেশি দরকার, বা আপনি ন্যায্য অধিকারের কথা যদি বলেন যে না, আমার ভাড়া 50 টাকা, আমাকে 50 টাকা না দিয়ে 10 টাকা কম দিচ্ছে, কিংবা আপনি 50 টাকার জায়গায় 60 টাকা রাখছেন, যদি দুটোই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সফট হওয়া, যেটা আপনাদের জন্য অনেক বেশি কঠিন। একটু ঠান্ডা মাথায় সুন্দর করে বলেন, আপনি যাত্রীর কাছে বলেন, ভাই আপনি 10 টাকা কম দিলে তো আমি কিছু বলতে পারবো না, তবে আমার আসল ভাড়াটাই দেন। এভাবে বলে দেখেন, হয়তো 1-2 জন রাজি হবে না, হয়তো 1-2 জন ধমক দেবে, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার ইনকামটা বেড়ে গেছে। এটা আমি আই সোয়ার টু আল্লাহ, এটা সম্ভব। কারণ মানুষের ভালো ব্যবহার করে, আপনি খারাপ ব্যবহার করে যতটা না মানুষের কাছ থেকে 1 টাকা খসাতে পারবেন। আমি তো দেখেছি রিক্সাওয়ালার সাথে মারামারি হয় 1 টাকার জন্য, 2 টাকার জন্য, এবং সে মারামারি কি ভয়ানক রকমের মারামারি, মান-ইজ্জত নিয়ে টানাটানি চলে যায়। তো যত টানা বেশি, আপনার যদি টাকাটাই বেশি দরকার হয়, আপনি খুব সফটলি বলেন যে ঠিক আছে, আপনি যদি না দেন তবে এটা আমার অধিকার, আমি চাইলাম আপনার কাছে, আপনি দেন। দেখবেন যে দিন শেষে আপনার ভাড়ার ইনকাম যা হয়েছে তা অন্য দিলের তুলনায় অনেক বেশি। এটা হলো রিক্সাওয়ালার পক্ষ থেকে। আর যাত্রী যিনি, তাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরুন আপনি বুঝতে পারছেন যে একটা রিক্সাওয়ালা, সে হয়তো আপনি তাকে আস্তে চালাতে বলছেন, সে হয়তো জোরে চালাচ্ছে, কিংবা তার হয়তো যে পরিমাণ ভাড়া সে আপনার কাছ থেকে চাওয়া উচিত, তার তুলনায় সে আপনার কাছ থেকে বেশি চাচ্ছে। কয় টাকা বেশি চাচ্ছে একজন রিক্সাওয়ালা? সর্বোচ্চ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এর বেশি চাওয়ার রাইট আমার মনে হয় না ঢাকা শহরের কোনো রিক্সাওয়ালা 30-40 টাকার উপরে বেশি ভাড়া চাইতে পারে সিচুয়েশনালি। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনি দৈনন্দিন জীবনে যেসব কমোডিটি পারচেস করেন, যা আপনি কিনেন বাজার থেকে শুরু করে অন্যান্য জায়গাতে, এই 30-40 টাকা কি আপনার জন্য আদৌ কোনো ফ্যাক্ট? কোনো ফ্যাক্টই না। ফ্যাক্ট হয়ে যাচ্ছে এই রিক্সাওয়ালার কাছে এসে। খুব ন্যাচারালি আমাদের মধ্যে এটা হয়ে যায়। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি জ্ঞান আছে, কি মূর্খ, সবারই কিন্তু এই জিনিসটা সমস্যাটা হয়। এবং এটার পেছনের কারণটা হচ্ছে, রিক্সাওয়ালার কাছে গেলে আমরা অটোমেটিক্যালি সবাই অনেক বেশি কনজারভেটিভ হয়ে যাই। আপনি তাকে 30 টাকা বেশি দেন, 20 টাকা বেশি দেন, দিয়ে সুন্দর করে বলেন যে তুমি আমার কাছ থেকে 20 টাকা বেশি রাখলা, কিন্তু আমি তোমাকে দিলাম, অন্যজনের কাছ থেকে তুমি এভাবে নিও না। দেখবেন যে দিন শেষে মানুষটা চেঞ্জ হবে। তো এতে আপনার ভালোও লাগবে যে না ঠিক আছে, আমি তাকে 20 টাকা দিয়েছি, এবং এটার একটা রিটার্ন হয়তো বা সৃষ্টিকর্তা আমাকে দিবেন। কি হলো, এই 20 টাকাটা বড়, নাকি একটা রিক্সাওয়ালার সাথে চিল্লি করে, মারামারি করে, একদম গালিগালাজ করে একটা সিচুয়েশন বাজে পর্যায়ে নিয়ে যাওয়া, আপনার টেম্পার লুজ হওয়া। এই অবস্থা আপনি অফিসে আসলেন, সেখানেও আপনার টেম্পার লুজ হচ্ছে। এই অবস্থা আপনি বাসায় গেলেন, সেখানেও আপনার টেম্পার লুজ হচ্ছে। আমি বলছি না যেটা হয় না, এটা হয়, কিন্তু চেষ্টা করা উচিত অ্যাভয়েড করার জন্য। তারপরে আপনি দেখবেন যে আপনার খুব ভালো লাগছে যে আপনি একটা খুব খারাপ একটা সিচুয়েশন আজকে অ্যাভয়েড করতে পেরেছেন। মাত্র 20 টাকা সেভ করতে গিয়ে আপনি হয়তো লাখ টাকার টেম্পার লুজ করতেন, কিন্তু আপনি 20 টাকা আপনি ওকে দিয়ে আপনি সেই টেম্পারটা সেভ করেছেন। এবং আমার মনে হয় যে ছোট ছোট কাজগুলো, এগুলো আমাদেরকে অনেক বেশি মানবিক করে, মানুষ করে। আমি অনেক বেশি কথা বলি, খুশি হয়, রাইট? রিক্সাওয়ালার মনটা যাতে খুশি হয়, এমন মতো দিলে আরেকদিন পাওয়া যায়। এই যে ভদ্রমহিলা
যিনি আছেন ইনি 73 বছর বয়স, ফুল বানো নানি হয় আমাদের। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। কষ্ট লাগে, রাইট। কষ্ট হইলে শরীরের গাম মাথার পায়ের পাতাত করে। হ্যাঁ, এবং খুব ভালো একটা কথা বলেছে, রিক্সাওয়ালার কিন্তু কোনো ঘুষের সুযোগ নাই ভাই, রিক্সাওয়ালার কিন্তু কোনো অন্যায় পথে রোজগার করার কোনো সুযোগ নেই। এটা হ্যাঁ, দুই একটা সময় তারা ভুল করে, উল্টা পথে চলে যায়, চিপা চাপাতে ঢুকে যায়, তারপরে তাদের সেজন্য প্রচুর শাস্তি পেতে হয়। তো আপনি চিন্তা করেন, একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছে, তা হালাল পয়সা, তা আপনি ওখানে 20 টাকা বেশি দিলেন, সমস্যাটা কোথায়? এই যে রিক্সা উলা, ঠেলা গাড়ি উলা, একদম হালালের পয়সা খায়, একদম হালালের পয়সা, সলিড পয়সা। আচ্ছা, আমরা গল্পটা যে জায়গায় ছিলাম, যে আপনি সে সময় লেগুনা চালাতেন। এই যে কিছুদিন আগে মানে রোজার মধ্যেই আমার হেল্পার, ঠিক আছে, মানে একটা দুইটা আপু উঠছিল নাবিস্কু নামবো মহাগাড়ি থেকে, ভাড়া এমনি 10 টাকা করে, মানে যে জাম, মানে অনেক জাম পরে দেয়, ভাড়া বাড়াইছে 10 টাকা করে। এখন মনে করেন দুই আপু দিচ্ছে ভাড়া 20 টাকা, দিচ্ছে 10 টাকা, নাবিস্কু নামছে, শুধু বলছে ফাজিল, ঠিক আছে, ফাজিল কথাটা বলছে। পরের দিন আয়া মানে কি কম, আমার হেল্পারটা টাইম নেই, 6-7টা ছেলে আনছে নাবিস্কু, আইনা হেল্পারটা টাইনে নেই, এমন মারা মারছে 10 টাকার জন্য। পরে কইলাম যে আপু মারলেন যে, আপনি কি টেকা উঠছে, লাভটা হয়েছে কি, দাঁড়ো দেখছে আটকায় নাই, মানে 6-7 জনে মিলা দুইটা মেয়ে সামনে খাড়া দেখে একটা মানুষকে মারছে, ওই তো 10 টাকার জন্য। ওটাই বললাম যে দুনিয়ার সমস্ত রাগ, মানে ওই মানুষটা কিন্তু যে শব্দটা ব্যবহার করেছে, এটাও কিন্তু ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু ও কিন্তু ওইখানে রাগটা ঝাড়ার একটা সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়েছে মানে ওর যত রকমের লাইফের যত ফ্রাস্ট্রেশন আছে সবকিছু সে ওই লোকটার উপরে ছাড়ছে। সুতরাং আমি বলবো যে এই যে ফাজিল টাজিল এগুলো বলাটাও বেটার না, আর যারা অন্যায় তো অবশ্যই হয়েছে, আর যিনি কাজটা করছেন বুঝায়, রাইট, দেখে নেই বলতে বলতে তুমি যে ব্যবহারটা করলা এটা তুমি ঠিক করলা না, খুব সুন্দর করে বলতে পারতে। আপনি তো চাচ্ছেন যে ওই লোকটা ফাজিলটা না বলুক, তাহলে আমার মনে হয় যে এই মারটা না দিয়ে ওকে ডেকে নিয়ে যদি আপনি বলতেন যে তুমি যেটা করলে আমি কষ্ট পাইছি, তুমি নেক্সট টাইম এটা করো না। ও কিন্তু চিন্তা করতো যে এই মানুষটা আমার উপর খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু এই মানুষটা খারাপ ব্যবহার না করে আমাকে সে খুব সুন্দর করে বোঝালো, এবং এটা ওর মাথায় থাকতো। আমি বলছি না যে আমরা সবাই সেটা পারবো, আমি বলছি চেষ্টা করতে দোষ কি, চলুন আমরা চেষ্টা করি কালকে থেকে। এই এপিসোড শোনার পরেই আমরা 2-3 জন মানুষ চেষ্টা করি, দেখি রেজাল্টটা কি দাঁড়ায়, অ্যান্ড বিলিভ মি ইউ উইল বি হ্যাপি। আমাদের হ্যাপি হওয়ার জন্য না অনেক বড় বড় কাজ করার দরকার নাই, দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজগুলো আমাদেরকে অনেক বেশি সুখী করতে পারে। আগাই তারপর মনে করেন বিদেশে আমার এক ভাই, নাম হচ্ছে রতন, ঠিক আছে, হ্যাঁ হলে না সারা গাবতুলি লাইনে, পরে আমার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, পরে একদিন হঠাৎ করে রিসিভ করলাম, রিসিভ করে করলাম, বুঝেছে, কয় তোর মা কই, আমি বলছি মা তো বাসায়, কয় একটু দিচ্ছেন কথা, আমি কি লেয়া আমার কাছে কন, কয় বিদেশের ব্যাপারে, তোর মা বিদেশ না, বিদেশ যাবো না। পরে বেঁচে কয় না দিস গেলে ভালোই, তোর মা দিস, আমি না বিদেশ। উনি আপনার মানে ভাই লাগে, ঠিক আছে, সম্পর্কে ভাই লাগে। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, গল্পটা আসলে এখন শুরু, সো যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পরে মনে করেন যে মার কাছে দিই না, আমি গাড়ি চালাই, বাসা যাই, ঘুমাই, এই মোবাইলে গান মার কাছে দিই না। পরে খালি ফোন দেয়, ও ঘুমায় থাকে আর ফোন কাটে দিই, মাকে কে ফোন দেয়, আমি রতন ভাই ফোন দিয়েছে কেলেগা। পরে আমি গেলাম গিয়ে বিদেশের ব্যাপারে কি কয়, পরে মা কাছে কাছে দেখে দিই কথা কই, মা কথা কইছে, কথা বলে বলতেছে, কয় কি কয় আপনি বিদেশ যাবেন নাকি, কয় না বিদেশ যায় কি করবো, আমার দেশে আমার অনেকটা ভালোটা ইনকাম করি, আমি খাইতেছি, ছেলে আছে, মা আছে, দেশ মধ্যে মন চাই খাইতেছি, যাইতেছি, আমার দেশে ভালো। পরে গেছে না তোর ইয়া আছে, দাদি আছে, এগার লোক কাকা আছে, এগুলো কথাবার্তা কয়ে তারপর যেতে হবো। পরে আবার এই রতন ভাই এলো, আর কথা বলতেছে, নানু তো মনে আর আগেই নাই, ওখানে নেই, কান্দা শুরু করবো। পরে কথা না যাওয়া যাবো না। পরে মামা না করছে, নানা হইতে কয় দেশে থেকে তো টিয়া কামাইতে পারস না, যদি ভালো বেতন হয়, সুখ সুবিধা ভালো হয়, তাইলে যা দেখ, খারাপ কি। পরে নানা কথা আবার আছে, পরে কইল আচ্ছা কি কাজ, আপনার গেলো বউ গেলো, তাইলে এলো কথা কয়ে দেখেন, মানে হ্যার বউ গেছে, কথা কয়ে দেখেন, বউ গেছে আগে, পরে শালি গেছে, পরে কথা কয়ে দেখেন, কয় কি অবস্থা, কি আসে বিষয়ে নানান। পরে কইলো, পরে কয় বাসার কাজে এই ঘটনা, এই এতটাই বেতন, 1200 টাকা বেতন দিব। পরে আর থাকা মানে সব মালিকেরই, আর গিয়ে যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবেন, সিম কিনে দিব, মার্কেট যা লাগে সব কিছু করে দিব। আচ্ছা ঠিক আছে, তোর দাদির লাগে বুঝি, আর তোর কাকা বুঝি আমি পরে জানাইছি। কয় আচ্ছা ঠিক আছে।
পরে নানুরে কিছু কয় নাই, মামারে ছোট মামারে কইলো ইয়ার কইলো, আর কয়েকজন গেছে বুঝলো, একটা লোক আছে আমির মামা, যে মানে কি কমো আমরা যখন বিপদ হয় বা কোনো কিছু হয় এই আমির মামাটার পাশে খাড়ায়, ঠিক আছে, মহাকালী টার্মিনালে গাড়ি চালায়, অনেক ভালো একটা লোক, বাড়ি বরিশাল, অনেক ভালো। ওই লোক মানা করছে, ক দেখ রাজিয়া তুই যাইস না, আপনার মার নাম রাজিয়া? রাজিয়া ক দেখ রাজিয়া তুই যাইস না, তুই বিদেশ যায় কি করবি, তুই দেশে যেমনি টেকা মাছ সিস্টেম করে ধরে রাখতে এর অভাব নেই। পরে আচ্ছা দেখি মার ভাই আছে, আলাপ করে দেখি, কয় আচ্ছা দেখ তুই যাইস না, বিদেশ যাওয়ানো ঠিক না, ভালো না। পরে না করছে, ঠিক আছে, না করার পরে না করছে, না করার পরে নানুরা কিছু কয় নাই, করার পরে মার একটু মত আছে, আমি গেছি মা যাওয়া লাগবো না, থাক দেশে আছি, যাও দেশে খাম। পরে কয় যদি আমি যাইতে তোর জায়গায় গাড়ি নিয়ে দিতে লেগো না দিই, একটা বাইক খুলে দিলে লাইসেন্স বার হলে তুই চলবো, তোর যা পরিচিত আছে, তোর মাসে 20,000 টাকা কামানোর কোনো ব্যাপার না, চল থাকবি তুই, তোর একটা লাইন করে দিই। কত সালের দিকে এটা? এই বছরই? এই বছরই। আচ্ছা। পরে তোর একটা লাইন গেট করে দিই, আমি যদি যাই মনে করি 2 বছর থাকলে একটা গাড়ি প্রায়। আপনারা এই কান্না শুনে হয়তো বুঝতে পারছেন রাজিয়ার মা অর্থাৎ রাব্বির নানি কান্নাকাটি করছে। আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরে বলবো যে বুঝলেও একটু শেষ পর্যন্ত শোনার জন্যে। বাংলাদেশের আজকে যে অর্থনৈতিক ভিত্তি, বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির কারণে বড় বড় বিশ্বমন্দার সময়ও যখন বুড়ো আঙ্গুল দেখে আমাদের অর্থনীতি টিকে আছে, যাদের জন্যে আমি বারবার বলেছি আমার এই অনুষ্ঠানে, আই রেসপেক্ট ইউ গাইজ, আমি সম্মান করি মাথা নত করে, তারা হচ্ছেন এই বিদেশে গিয়ে যারা বৈদেশিক রেমিটেন্স পরিবারের জন্য পাঠান। এই যে ওনার মা রাজিয়া থেকে শুরু করে যত মানুষ দেশের বাইরে আছেন দেশের জন্য পয়সা পাঠান, তাদের জন্য আজকে আমাদের অর্থনৈতিক ভিত্তি এতটা মজবুত। তাদের জন্যই মূলত আমরা পদ্মা সেতু নিজের পয়সায় নিজেরা করতে পারছি। তো এই মানুষগুলোর গল্পগুলো কেমন, বা এই মানুষরা আসলে কতটা হ্যাসল মাথায় নিয়ে বিদেশে যায় বা কি ফেস করে, এটা হয়তো আজকের একটা গল্পে উঠে আসবে না। তবে এই মানুষটা যাতে আপনি না হন, সেটার জন্যে আপনাদের গল্পটা শোনা উচিত। এই মানুষটা না হন বলতে আমি যেটা বোঝাচ্ছি, যদি কোনোভাবে আপনি ভিকটিম হন সেই জায়গাটা থেকে। ওকে, বিরতি নেই, গল্পের মোড়টা ঘুরে গিয়েছে প্রিয় শ্রোতা, এবং বুঝতেই পাচ্ছেন যেটা প্রথম দিকে আভাস দিয়েছিলাম যে স্বল্প আয়ের মানুষ যারা বিদেশে যান তাদের অবশ্যই এই গল্পটা শুনে তারপরে চিন্তা করা উচিত যে কোন রাস্তায় তারা বিদেশের পথে পা বাড়াবে। আমরা ইন্সপায়ার করি বিদেশ যাওয়াকে, কিন্তু অবশ্যই অবৈধভাবে কিংবা এমন কোনো ভাবে নয় যাতে করে ভালো করতে গিয়ে সেটা মন্দ হয়। কেন এই কথাটি বলছি শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন। তারপর মা মনে করেন আরো যারা যারা আছে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে কয় কি করবো যাবো। পরে ওই রতন ভাই ফোন দেওয়ার পরে ফোন দিদি মনে করেন, পরে মা মোটামুটি রাজি হয়েছে। আমি বলছি মা থাক, তুই করিস না, তোর একটা ভবিষ্যৎ দরকার আছে, তোর একটা গাড়ি এমনি দিতে রে, তুই একটা কিছু করতে পারবি। আচ্ছা, ঠিক আছে। পরে অনেক কি পরে নানুরও কয় নাই, না কয়ে মানে পাসপোর্ট করলো। পাসপোর্ট করছে? হ্যাঁ, এই ইয়াতে গেছে নারায়ণগঞ্জ কোন জায়গায় দেবো। ঠিক আছে। তারপর মার সাথে একটা মেয়ে গেছে, মানে বয়স মিনিমাম 13 বছর হইব, 13 বছর বেশি হবো না। ওই মেয়ে পাসপোর্ট করে, ওই মেয়ের বিদেশ পাঠাইব, ওই মেয়ের পাসপোর্টও ধরে নাই, মানে আমি যাই নাই আমার গলা লাগে ওই মেয়ে। পরে মা ওই মেয়ে গেছে, পরে মার হয়েছে, মা বারবার কইছে দেখ রতন আমার তো অবসর করা, আমার তো কোনো সমস্যা হইব না, ঠিক আছে, আমার অবসর করা বারবার কইছে। পরে কই দেখ না সমস্যা হইব না। গেল রতনে নিয়ে গেছে সাগরের কাছে। আচ্ছা, বাস হয়েছে শ্যামলি। আচ্ছা, সাগরের কাছে গেছে, যার পরে সাগর কইছে দেখেন রতন ভাই ইয়া লাগে ফুফু ডাহে, সে কইল দেখেন এইটা না, মানে এই লোকের কইল সাগর দে কয় আমার অবসর করা, আমি মেডিকেল ছিলাম ঢাকা মেডিকেল, এই সাইডটা একদম ইয়া, ঠিক আছে, এখন আমার এই অবস্থা তো যাওয়া হইব না। ঠিক আছে, আপনি তো মেডিকেলের সমস্যা হইব না, ঠিক আছে, কাজ করতে হতে মনে সমস্যা হইব না, ওখানে কি আর কাম, দুইটা নানবেন কাপড় দেবেন শেষ। ঠিক আছে, এই কথা বলছি। মা মনে করছে না ঠিক আছে কাম বেশি কিছু না থাক তাহলে। পরে গেল পাসপোর্ট করতে গেল, পাসপোর্ট করে এলো, আমার ছোট মামা ফোন দিছে, কয় দেখ রাত্রে ফোন দিছে, দেখ পাসপোর্ট করছো ভালো কথা,
টাকা 1200 দিয়েছো, তার তো দিন লাগবো, ভালো কথাতে আর যাওয়ান লাগবো না, থাক, ঠিক আছে। পরে মা আবার করলো কি, দেখ কি করছি। মাঝে একটা জায়গা বসার নেই, একটা জায়গা জোগাড় করবার করতারি চাঁদার একটা আশু হইব। পরে মনে করেন কইলো মানে কথা হইতে মনে করেন গাড়ির কথা, গাড়ি লদি দিতে ওর গাড়ি লদি দিলে ওই মানে ক্যাপাসিটি আছে যে ওই চল তারবো। আচ্ছা, তুই চল তারবো আর আম করে চলাই তারবো, 4 বছর চলাই যাবো, সমস্যা নেই, কারণ ওই ক্যাপাসিটি আছে, পরিচিত আছে। জি। পরে মামার এই কথা করলো, মামা বাচ্চা তোরা যেটা ভালো মনে করস কর। পরে মা আবার 2-3 দিন গ্যাপ গেলো, পরে আবার তুমি ফোন দিল যে মেডিকেল করতে হইব। এটার ভিতরে কিন্তু আমার কোনো কিছু ডাক দেয় নাই, আমার কয় নাই, ঠিক আছে। তোর আউন লাগবো না, তোর মা আলিব। আচ্ছা, ঠিক আছে। পরে সাগরে করলো, কয় আন্টি আপনি আয়েন, আপনার ছেলের আউন লাগবো না, বনাই নেয়, কোনো কিছু কয় নাই, জানা নাই। 1 দিন 3 দিন যায় মেডিকেল করলো, করার পরে আর তারপরে আমার কোনো কিছু, মানুষ বিদেশ যায়, যার আগে তো মনে করেন হাতে টিকিটটা আসে না, টিকিট আসে যে এমুক দিন ফ্লাইট, ঠিক আছে, হাতে কোনো কিছু আসে নাই, পাসপোর্টটা মধ্যে হাতে আসে নাই, পাসপোর্টও হাতে আসে নাই না। পরে পাসপোর্ট কি দিছে, পাসপোর্টের ফটোকপি দিছে, মানে পরে মনে করেন সবকিছু ভালো হইলো। হওয়ার পরে আমরা মনে করেন রসুলবাগে ছিলাম, মানে যেই বাসায় ছিলাম প্রায় 6 বছর ছিলাম, মানে এত সুন্দর এত ভালোভাবে ছিলাম। আর পিঠার দোকানে এত সুন্দর ভালো জায়গা ছিল, মানুষের খালি দেখে কেমনে গেলি, এত ভালো জায়গা থেকে কেমনে গেছিস, ঠিক আছে, এত সুবিধা। আমরা দোকান আছিল মানে এলাকা, তো মনে করেন যে ঢাকা শহর যে কোনো জায়গায় দোকান বলে, এলাকা না, যে কোনো দোকান বলে টাকা দিতে হয় না, চাঁদা দিতে হয় না, যে কোনো জায়গায় চাঁদা লাগতো না, মানে অন্য সবার কাছে নিত, আমার কাছে নিত না। আচ্ছা, প্রথম যে সময় দোকান বয়েছে সেই সময় মার কাছে টাকা চাইছে, কয় 3,000 টাকা ভাড়া, 5,000 টাকা দিতে হবো। মা আর কারোর কাছে কয় নাই, অনেকদিন মা আমার জন্ম হয়েছে টাকায়, পরে মা আর কারোর কাছে কয় না, করার পরে মানে কেলা যেমন কয়ে দিচ্ছে, পরে কইছে আপনি মানে যে টাকা চাইছে এর কাছে আবার আরেকজন ফোন দিয়ে কইছে, কই তুই মহিলার কাছে টাকা চাইছিস, তুমি টাকা পয়সা চাইবি না, ঠিক আছে। শেষ গেল, তারপর থেকে মার কাছে আর কি টাকা চাইতো না। আচ্ছা, শুধু একটা জায়গায় টাকা নিত, সে মানে পুলিশে দিত হতো 20 টাকা। আচ্ছা, মানে যতগুলো দোকান আছে রাস্তার আশেপাশে সবগুলাতে 20 টাকা দিত তো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে পুলিশের রেডিও বাড়লো, পরে মনে করেন মা এটা বাড়লো, অন কি হবো, মানে দেশে যাইব, অন জিনিসপত্র, মেলা জিনিসপত্র, মানে সবকিছু জোড়াইছে। তোর সবকিছু জোড়াই দিলাম, ঘরে কিছু লাগলো না, খালি তোর একটা গাড়ি লিটার দিলে তোর আর কোনো সমস্যা হবো না, ঠিক আছে। কয় তাহলে আমি যাই, তুই হইস না, গাড়ি চালাস তাহলে ঢাকায় চালাবি, আর না এলে বাইতে ব্যবস্থা করে চালাবি। আচ্ছা, ঠিক আছে। পরে মানে কি কমু, পরে এলাম গাড়ি ভাগ করলাম, ভাগ করে পরে বন্ধু আছে রশিদ আর কয়েকজন ছিল, পরে দৌড়াদৌড়ি করে মাল সামানা নামাইলো, আর আমি আমাদের গাড়ি চালাতেছি টেকার জন্য। জি, বাড়িতে যাবো, টেকা লাগবো। পরে তখন আপনার মা দেশে? আচ্ছা। পরে আমি টেকার জন্য গাড়ি চালাইছি, পরে গাড়ি চালাইছি ওই বৃহস্পতিবার দিন, পরে টেকা আনলাম, আইনা ওই টাকাটা কারেন্ট বিল দিলাম, রুম ভাড়া দিলাম, কারেন্ট বিল দিলাম। পরে অনেক গাড়ি ভাড়া আছে 3,000 টাকা গাড়ি ভাড়া, পরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মাল সামনা নামাইলাম, মানে বাড়িতে এসে যায়নি, মানে গ্রামে যায়নি, কয়টা দিয়ে থানার সামনে, থানা দিই মনে করেন ওনে আশেপাশে রুম নিছি, নেওয়ার পরে ওনে আসি। পরে এখন বাড়িতে যাই, পরে বাড়িতে গেলাম, পরে সবকিছু বা হইলো, বা হয়েছে। বা হওয়ার পর একটা মানুষ যদি এক জায়গায় যায়, রেডি হওয়ার পরে যখন ওই জায়গায় যাইতে পারতেছে না, ওই মানুষটা অবশ্যই ফোন দিব না, যে কি অবস্থা, আমার বাউ করায় কি, আমার সবকিছু খালি কইরা তখন আমার নেওয়ার না গেলে, স্বাভাবিক সবাই কেবো, যে কোনো মানুষই কেবো, কারণ আমার সবকিছু ছাড়াই দিয়া তুমি দেরি করতে আসে গেলে, ঠিক আছে। পরে মা ফোন দিত, কিরে তুই আমার সবকিছু খালি করে দিয়ে আমার বয়স গেলে আমার নেস থেকে ঘুরালে 1 মাস, কইছে 1 মাস হইতে নিব, 1 মাস গেল, 2 মাস গেল। পরে আচ্ছা ঠিক আছে, আমরা অমুক দিন ফ্লাইট আপনি আইন, ঠিক আছে। আমি ফ্লাইট ঠিক আছে, টিকিট কই, ঠিক আছে। পরে আমি কইলাম যে রতন ভাই টিকিট টিকিট আছে সাগরের কাছে, সাগর টিকিট কাটতে পাঠিয়ে দেবো, মানে নান কথা।
কিছু মানুষ তো দেখি যে আমার অন্য বন্ধু বান্ধব গেছে, আমিও তো এয়ারপোর্ট লোক না, আমরা আত্মীয় স্বজন না গেলো তো বন্ধু বান্ধব তো গেছে, দেখছি তো যে যাওয়ার আগে হাতে টিকিটটা থাকে, পাসপোর্টটা থাকে, টিকিট কো পরে কোথাছে কয় টিকিট দিব, সাগরে টিকিট টানবো গেল, মানে ওগুলো তো 7-8 দিন গেল, মানে আমি তাহলে সাগরের টিকিট কাটে, টিকিট কাটতে এত লাগে, মানুষের টিকিট কাটে ফ্লাইটে অমুক দিন এমুক দিন, যদি বাইসে কোনো ভিআইপি যায় থাকে বা কোনো কিছু যায় তাহলে একটু সমস্যা হয়, একটু লেট হয় বা অমুক দিন চেঞ্জ হয়, কিন্তু টিকিট কাটলে তো কোনো চেঞ্জ হয় না, তারিখ যেদিন কিন্তু এদিন হইব, ঠিক আছে। পরে কয় না এটা নানান কাছে কইলো, বুঝদিল, যাক গেল, লাস্টে ইয়ে করলো, হইলো টিকিট কাটাইলো, কয় আপনার রাত্রে 10টার দিকে আপনি থাকতে এয়ারপোর্ট। আচ্ছা, কোন দেশে যাচ্ছে? সৌদি আরব। সৌদি আরব, ভালো। আচ্ছা, কাজ কি হবে সেটা জানতো? পরে কাজ বাসার কাজ, বাসায় আপনি এই হাড়ি পুতুল দিবেন, পাকশা করবেন আর রান্না করবেন, এই ঠিক আছে। পরে গেল এয়ারপোর্ট, আইলো, আসার পরে খারাপ এলাম, পরে মহিলা তাড়াতাড়ি ফোন করে তাড়াতাড়ি আসলাম, আসার মতো মনে করেন 2 মিনিট খারাপ সময় দেয়নি, আরেকটা মহিলা আরেকটা মহিলা আসলো, দেখলাম মহিলা রাতে পাসপোর্টের বইয়ের ভিতরে টিকিট, ঠিক আছে। কয় তাড়াতাড়ি বইটা ধরেন, এটা হারায়েন না, ঠিক আছে, পাসপোর্টের বই আর বইয়ের ভিতরে টিকিট, এটা হারায়েন না, তাড়াতাড়ি ধরেন, চলেন তাড়াতাড়ি। পরে যে মহিলা আসলো, 2টা মহিলা আসছে, দালালের বউ আর একটা মহিলা, যে মহিলা ভিতরে নিয়ে যাবো বুকরা কিনতা। পরে পাসপোর্ট আছে, বই আছে, আর এটার ভিতরে টিকিট, এই টিকিট এটা হারাবেন না, হাতে রাখবেন, যা কিছু হোক, মানে কোনো সময় এটা নাই। মহিলার হাতে ধইরা, মেলা মার হাতে ধরে আমার টাইম নিয়ে গেল, চলেন তাতে কান্দাছে, ধামধুম করে নিয়ে গেল, মানে হাতে ধইরা তাতে নিয়ে গেছে, ঠিক আছে। মানে একটা মানুষ বিদেশ গেলে সুন্দরভাবে একটা বিদায় নেয় না, দাদাইতে আছে ভালোভাবে থাকি আসে বিষয় নেয় না, দৌড়া যাইতেছে আর কইতেছে যাইতেছে গা, পরে নানু তো মনে করেন কান্দাছে, মানে মানুষ কি জিজ্ঞেস করতেছে, পরে আমি কই না কিছু হয় না। পরে আবার মহিলা কইতে, যে মহিলা দালালের বউ, একদম 2টা মহিলা আছে, একজন মহিলা তো ভিতরে নিয়ে যেতেছে, আর আরেকজন মহিলা দালালের বউ কইতেছে, কয় তুমি কারো কাছে কিছু কই না, আর তুই যদি জিজ্ঞেস করে কি, তাহলে কইবা যে বেড়াতে যাইতেছে, ঠিক আছে, এই কথা। মানে একটা মহিলা বিদেশ থেকে ঘুরে আইছে সৌদি, মহিলা জিজ্ঞেস করতেছে, কই তোমার কি লাগে, আমি আমার আম্মা, কয় হ্যাঁ তোমার আমার নানু, কই যায়, আমি সৌদি গেছে, কয় কি করবো বাসার কাছে, বাসার কাছে পারা না, কারণ অনেক ঝামেলা, আমি সৌদি থেকে আইছি 2 বছর থেকে আইছি। পরে কয়ে যায় এই মহিলা কি কয়, মহিলা কয়ে যাচ্ছে কেউ কাছে না করার জন্য, আমি তো সবার কাছে কয়ে দিয়েছি, কয় না কোনো বেদাল আছে, ঠিক আছে। পরে গেল মহিলা কয়েছে কারো কাছে কয় না, মানে বই রইলাম, আর মায়ের ফোন দিতেছি, মানে কয়েছে কয় মুখ যায় আছি। পরে লাস্ট পর্যন্ত প্লেন উঠার আগে, প্লেন উঠছে, উঠে বইছে, ফোন দিছি, কয়েছে আমি প্লেন উঠে বইছি, মানে ছাড়বো, মানে ওই পর্যন্ত কথা বইছি। এই নানুরা তো সামালতে পারি না, কান্দাছে, কান্দাছে, রাত্রে আর ঘুমায় নাই, কয়দিন ঘুমায় নাই, আমার ফুটে গেছে, আমার মেয়ে আমার সাইডে গেছে গা, সবাই সাইডে গেছে গা, আর কান্দে। পরে পরে মা গেল, যার পরে ফোন দেয় না, 2 দিন পরে ফোন দিছে, আমি আইছি, দেখ গেল। যার পরে কয়েকদিন পরে মায়ের ফোন দিছি, ফোন দেওয়ার পরে কয় কান্দাছে, কি হয়েছে, কয় আমি কিছু খাইতে পারি না, করতে পারি না, দেখ মানে বেশি একটা কিছু নেই। পরে আমি দোকানে কোনো কিছু খাইতে পারি না, আমি যা আনছি, মানে যেই বাসায় গেছে প্রথম, ওই বাসা মানে কাপড় চোপড় নিয়ে গেছে, মানে টলি ব্যাগ মাঝারি ব্যাগগুলো, টলি ব্যাগ, ওই ব্যাগগুলা একটা ব্যাগ কাপড় বেড়ে দিছি, আর মানে রুটি দিছি বড়, মানে পিস রুটির প্যাকগুলো 2টা প্যাক দিছি, চিরা দিছি 1 কেজি, এই গুড় দিছি, চিনি দিছি, মানে আর যে শুকনা মরিচ, আমরা তো মনে করেন যে বাঙালি মানুষ, মানে মরিচ হইলে ভাত হইলে ডলে ভাত খাইতে পারি, ঠিক আছে। পরে শুকনা মরিচ পুরা 1 ডিব্বা মনে করেন শুকনা মরিচ বাইরে নিয়ে গেছে খাইবো, ওখানে তো খাইতে পারবো না, পরে মনে করেন ওইগুলা সব রেখে দিছি। রাখার পরে ইয়াতে গেল, ওইগুলো আরেক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 2টা ডিশ নিয়ে গেছে, মানে কথা আসছিল কি যাওয়ার পরে প্রচার পরে কি মার্কেট করে দিব আর সিম কিনে দিব, বললেন এইখান দিয়ে নিয়ে গেছে, পরে কোনো কিছু করে দেয় না। পরে বাসার তো বুঝে না,
কাম করে মারে যাক গেল, এক সময় গেল, তখন পরে আমরা বলছি যাক কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। পরে আবার মারে ফোন দিলাম, মা পরে কান্দাছে, তুই তো ফোন না দিলাম তো মরে যেতাম গা। কে আমার দম ঘোরা মরে যেতাম, আমার ফোন দেওয়া তো আমার দমটা ফিরাইছে। বিকেলে কয় এখানে আমার যে জায়গার মধ্যে অপারেশন করে জায়গার মধ্যে লাত্তি মারছে, ঠিক আছে। আর বাচ্চা আছে, একটা বাচ্চা মারে লাত্তি মারে। আর চাউল দেয়, চাউল দেয় 3 দিন 4 দিন, আর কোনো খাবার দেয় না। তা আমার কথা আসলে সবকিছু দিব, দেন আমার অপারেশন করা জায়গা। আর লো প্রেশারের রুগী এমনি মানে এই ভালো আছে এই নাই, লো প্রেশারের রুগী প্রেশার কমে গেলে শেষ। আরো শরীর দুর্বলে দেখা রো প্রেশার রুগী প্রতি বছর একটা করে চালান দিতে হয়। আর মনে করেন অবসর করছে না, এত বড় অবসর এমনি ওটা তো কেমন প্লাস্টিক সার্জারি পরে মনে করেন যে বাচ্চা মনে করেন ই করে। এখান থেকে ফোন দিলে ফোন সহজে ধরে না। মা কি করে দারোদা যখন ফোন বাজে, মা মনে করেন টানে আমার ছেলে ফোন দিছে, আমার বেবি ফোন দিছে দেয় না অনেক করছে, পরে পরে ফোন দেয় কয় না, পরে কথা কয়। পরে মা কি করে একটা আলাদা যায় দেয়া কথা কর। পরে এইখান থেকে টাকা বইরা ফোন দিলে তো টাকা কাটে অনেক, কুলাতে পারি না। 200-300 টাকা বললে ভীষণ কথা কই না। পরে এমনি কথা কর পরে মা কথা কয় আমার তো এই সমস্যা, আমারে মানে এই 2-3 মাস চলে, নাইলে 10-13টার বাসা পাল্টাইছে না হইলো। প্রশ্নটা আমাদেরও আছে এবং হিন্দু দ্বারা ধর্মে পরে বাসা চেঞ্জ করতেছে। আর মনে করেন মানে বিভিন্ন বাসায় কাম করা ঘরের ভিতরে বন্ধু করে রাখে, বাড়িতে ফোন দেয় না। একটা লোক আছিল ওই পাবনার হওয়া, ওই পাবনার লোকের দিয়ে আমার মোবাইলে টাকা পাঠাইছে, বিকাশে 15,000 মতন পাঠাইছে, ঠিক আছে। পরে পাঠানোর পরে এখন ওই লোকে কইলাম যে ভাই দেখেন তো মার ওইখান থেকে কেউ নাই, আর নতুন মানুষ, আর কোনো সময় তো বিদেশ যায় নাই, বাসা টাসা যায় না, আপনি যাই হেল্প করেন। আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না, ঠিক আছে, আপনি চিন্তা করেন, আপনার মা আছে, আমি পরে ওই লোকে যায়, ওই লোকের সাথে কথা বলতে যায় না। ওই লোকের কথা বলতে যায় না, লোকের কাছে এটা কইতো, লোকের টিয়া দিত, কাটাই না দিলে আমার ফোন দিত, 5 মিনিট 6 মিনিট কথা কইতো। পরে গেল মানে যার পরে ওই লোকের বাসা যাইতে দেয় না। ওই লোকের ফোন দিতে ভাই আপনি যান না, কয় আপনার মার দ্বারা তো যাইতে দেয় না, আর ওই বাসার মহিলার বেশ একটা না। পরে আমি কইছি তাহলে মারে দেখেন, কয় কেমনে দেখবো, বাসা আগে যাইতাম, আমরা বাসা যাইতেও পারি না। পরে মা আমার মিস কল দিল, আমি গাড়ি চালা দিচ্ছি। পরে গাড়ি আরেক ড্রাইভারটা বদলে দিয়া পরে আমি নামলাম, টাকা বললাম 300 দইরা। পরে মারলো কথা হয়েছে, মা কথা কয় তুই আমার যেমন ওখানটা বাসা গিয়েছে, কয় আমার মারধর করতেছে, মানে এই কাম না করলে খালি মারে, আর আমি কাম কেমন করাম, আমার এখানে কথা এখানে লাত্তি মারে, বাচ্চা একটা মারে, তেন আমার এখানে সমস্যা দেখছি দেয়ছি, তারপর আমার এনে মারে। পরে নানান কথা কইলো, করার পরে আমি ওই পার্টনার লোকের ফোন দিলাম, বললাম ভাই একটু মা নাকি সমস্যা, আপনি তো সব কইছি। অনেক কথা ভাই আমি কি করবো, মানে আমার বাসায় ভিতরে ঢুকতে দেয় না। আপনার মার ফোন দিলে আপনার মা মানে কত পরে ফোন দিছি করলে পরে 2-1 কথা কয় আবার কাটতে দেয়। পরে এই কথা আমার মা কইতেছে, কয় তুই একটা ব্যবস্থা করবি না, নাহলে আমি মরুন লাগবো। আমি গেলাম বাড়িতে, ঈদে বাড়িতে গেলাম, বাড়িতে যাই নানির কথা কয়েছি, নানির কথা করার পর গেছি, নানি আপনার মিল জিয়ালের কথা কয়েছে, কথা করতে মনে করেন দুম কান্দা, মানে এনতে কান্দাছে আইলে তো 2-3 দিন কানতেই আছে। পরে ফোন দিলাম কারে, আমি তো মনে করেন আমি তো ঠেকছি আমার তো ওরকম ভাবে কথা কইতে হবো, ভালো করে কথা কইতেছি। কথা পরে রতন ভাই গেছি, রতন ভাই দেখেন না মার সমস্যা, পরে মার সমস্যা আপনি দেখেন না, সাগর ভাই কল। তার মাঝখানে আমি এই যে সাগর ভাই ফোন দিছি, সাগর ভাই মার সমস্যা, তাহলে আপনি না কয় তুমি কেডা, আমি চিনি না তুমি কেডা, এই কথা বলছে, তুমি কেডা আমি চিনি না, তুমি রতনে করছে না, তুমি রতনটা ধরো। আমি পরে কইছি যে, পরে আমি কইছি আপনি আমরা চিনি না, তখন না আমি এয়ারপোর্ট নিয়ে গেছে, রতনে নিছে না আপনার বই নিছে, কয় রতনে সব কিছু করছো, রতনে দা ধরো। আমি দিলাম রতনের ঠেলা, রতন ভাই মানে আপনি কি কন, ঠিক আছে। পরে আমি কইছি রতন ভাই যে
আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আমার ব্যবস্থা আমি করবো। ঠিক আছে, ঢাকা বাংলাদেশে ইয়ার অভাব নাই এখন, ঠিক আছে, সাহায্যের লোকের অভাব নাই, ঠিক আছে, টেকাতে না ফেলে অন্য কিছু ধরলে করুন যাইব। পরে কইতেছে কয় কি করবে, আমি যেটাই করাম। পরে কইতেছে কয় আচ্ছা আমি দেখতেছি। পরে ফোন দিল, অত শিখতে গেছে গা। পরে কি হয়েছে, পরে আবার ওই সাগর ভাই আবার রতন ভাই গেছে, হয়তো ছেলে তো খারাপ, আমার লাগে বাজে ব্যবহার করলো। পরে ওই সাগর আবার ফোন দিছে, জি, ফোন দেওয়া কইতেছে কয় তোমার মার লগে কথা কইছি, চিন্তা করে না, ভালো আছে, শেষ। ঠিক আছে, আমি ঠান্ডা রইলাম। তো 2-3 দিন পর আবার টাকা বললাম মোবাইলে। পরে ফোন দিলাম, দেখো মা কি সাগরও ফোন দিছে, সাগরটা ফোন দিয়ে সাগর ফোন রিসিভ করে না। আর সাগর বইয়ে ফোন রিসিভ করে কি বাহানা ধরছে। যাক, পরে আমি করলাম, ঠান্ডা রইলাম। পরে ঈদে বাড়ি গেছি, নানির সাথে কথা বললো। আমি ফোন দিলাম রতন ভাই কি করবেন। পরে কয় আমি সাগরটা ফোন দিয়েছি। সাগর পরে সাগরটা ফোন দিছে, সাগর ভাই কি করবেন, কয় বাসা চেঞ্জ করে দিলে বাসা চেঞ্জ করে দিয়েছি। পরে আমি বললাম বাসা তো চেঞ্জ তো প্রতিদিনই করতেছে। আমি করলাম যে বাসা চেঞ্জ করলে তো হবো না। করার পরে সাগর ভাই কইলাম যে আচ্ছা ভাই, আজকে যদি আপনার মা এই জায়গায় থাকতো আপনি কি করতেন। কিল লেগে আমার মা থাকবো, তোর মার মতন আমার মা নাকি, এটা গালাগালি শুরু হইলো। পরে কি কয় তোর মার মানে কি বিশ্রী কথা হয়েছে বলার মতন না। পরে ওইগুলা মানে কইলো তোর মারে বিদেশে ফেলে কি করবো জানোস তুই, এই কইলো। করার পরে আমি কি করবো, পরে আমি কোনো গালালি করি নাই। আমি কইছি আমার কয় কি তোর কত বাপ আছে তুই লয়ে গিয়া, আমার কি কম হন আর মানে যেগুলা বলছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখ মনে, ঠিক আছে, আমি ঢাকায় যাচ্ছি। রতন ভাই করলাম যে আপনি ওই যে আমার এই গালালি করলো, এই বৃষ্টি গালালি করলো কে লেগা, আপনার কি আমার মা কুলো গায়ে লয় নাই, বড় করে নাই, পালে নাই, করছে না, আপনার মার মতন দিয়ে আমার মা। পরে ঠিক আছে তো আপনি ইয়ার মধ্যে কেমনে ফলালে। পরে কইতেছে ফোন দিয়েছি। পরে সাগরের বউ ফোন দিল। পরে সাগরের বউ কথা মানে এই যে আর্জেন্টিনা খেলা গেছে কবে, ওই কয় তারিখে সঠিক নামটা মন নেই, প্রথম খেলাটা গেছে ওই দিনকে। পরে আমি আর্জেন্টিনা খেলা দেখতে গেছি। ফোন দিয়ে সাগরের বউয়ে ফোন দিয়ে কথা বলতেছি। বলতে গেছে কয় তোমার মা কি হয়েছে। আমি কি হয়েছে, আপনার স্বামী তো সবকিছু কইলি, আমারই সুন্দর সুন্দর কথা কইলো। আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন, আপনার স্বামীকে খারাপ কথা হয়েছিলাম, আমি খালি একটা উদাহরণ দিয়েছি, ধরেন আপনার মা যদি এরকম তাহলে আমার এরকম করে গালালি করলো কিলে গালালি করলো। পরে আমি বললাম আপনার সাগর কাটা আমি চিনি না, আমি চিনি রতন রে। পরে গেল, পরে আর বই কথা বলতেছে কয় যে তোমার মার কি হয়েছে। আমি বলছি আমার মার কি হয়েছে আপনি সব জানেনি, শুনছেন, তাহলে আবার জিজ্ঞেস করেন কে, ঠিক আছে। পরে করলো কয় তুমি কি করবা করো গাছাও, আমার স্বামী তো মনে করো যাই কইছে তুমি কি করবা করো। আর যে অফিসতে বাড়াইছে ওই 2 কোটি টাকা লাইসেন্স করে পরে অফিসতে বাড়াইছে, ঠিক আছে, কি অফিসের নামে কি করবা করবা। তোমার তিতিমি কলেজ একটা ফোন দিলে দেখবে তোমার নিয়ে গেছে গা, মানে প্রথম কইছে তুমি, পরে তুমি তো তুই গেছে গা, ঠিক আছে। পরে আমিও মনে করেন হেরাজন তুই বাড়াই করছি, আমিও তুই বাড়াই করছি, যে যেরকম ভালো লাগে এরকম করতে হইব। প্রথম ভালোভাবে করছি, যে তুই বাসা আমার গালালি করছে আমার সামনে, আমার কান নিজে কানে এরকম ভাবে আজ শুনে কে গালালি করতে হয় নাই। পরে গালালি করছে, পরে এগুলা করার পরে আমার সাগর বই গেছে কয় যা তুই কি করবি করগা, কত তোরা ফোন দিলে তোর কারে কে ফোন দিবি, থানায় যাবি, যা থানায় যাবি, থানাতে ফোন দিব করে, যা থানা যায় আগে যাবো অফিসে যায় পরে করবো। তোর কোন বাপ আর বউ একই কথা, তোর কোন বাপ আছে তুই লয়ে গা, ঠিক আছে। পরে আমি বললাম ঠিক আছে, আমি কোনো বাপের চিনি না, আমি সাগরটা চিনি না, আমি কি চিনি না, আমি চিনি রতন রে কাম ধরলে পর মাথায় নিয়ে হলো। পরে মনে করেন যে কয়েছে কয় আচ্ছা কি করবি করিস, ওই রতনে কই যাচ্ছে তুই আমার ভাই কই, আমি আপনার ভাই কই, আপনার যে বাড়ি আহেন আপনার ফার্ম কই, এমনি আপনি ছুটে আসবেন, আপনার ফ্যামিলি আছে না। পরে কয়েছে পরে রতনে পরের দিনই আমি তো চিটতে গেছি গা, মানে গালালি করি নাই। পরে মনে করেন তার ভিতরে মারা ওইখানে নিছে না, মারা ওইখানে না মনে করেন 2,20,000 টাকা নিছে। মা কইতেছে যে আমি যখন কইছি দেশে যাবো কত তুই 2,20,000 টাকা দে, তাহলে তুই দে আগা, ঠিক আছে। আমার কাছে 2,20,000 টাকা নিছে। মা আমার এই কথা তার মাথা নষ্ট হয়ে যায়। 2,20,000 নেওয়ার সাগরও কয় কি কখন যদি তোর মারে নিয়ে আস তাহলে তোর টিয়া দিতে হইব, টিয়া তোর মানে। আমি কিন্তু আগে তো এই কথা আছেন না, আগে কি কথা ছিল। পরে অল্প তো গালালি হলো, আর বউর সাথে কথা বললাম, কথা বলে বউর কইলো নানান কিছু বললো,
পরে আমি লাস্ট কইলাম যে আচ্ছা আমি আপনি বললেন আমার কোন বাপ আছে দেখি যদি বাপটা পাই তাহলে নিয়ে মনে আর আপনার তো পাবো না তো রতনটা ধরলে কান্ডাল নিয়ে মাথায় পড়বো এমনি পরে বলেছে আচ্ছা দেখ মনে বই রেছি আমার স্বাগতম জানিয়েছে তুই আয় ঢাকায় আমি তো ঢাকা আইতেছি ঠিক আছে পরে কথা আচ্ছা আয় পরে রতনে আমাকে বাসা ঘরে গেল যাওয়ার পরে মারল কথা কইলো কথা করার পরে মানে 400 টাকা 450 টাকা বলছিলাম পরে মার সাথে কথা কই মা পরে না সব কিছু বিস্তারিত ভাঙা করে দেখ রতন আমার এই ঘটনা আমার খালি বাসা চেঞ্জ করে আর মনে করছে মারে আর ঠিক খাইতারি না মোবাইল সিম কিনা দেওয়ার কথা আছে সিম কিনা দেয় না খাইতে পারি না আমার বেতন দেওয়ার কথা আছে বেতন দেওয়ার কথা আছে কত 2 টাকা কাপড় উল্লাই বেলা পিন্দাছি আমার কিছুই পাইতেছি না আমি কেমনে কি করাম আর ব্যবস্থা করে নিতে না ঠিক আছে পরে মানে নানুর সামনে মামার সামনে রতন ভাইয়ের সাথে কথা হইল পরে আমি মানে রতন ভাই আবার আমার হুমকি দিছিল যে তোরা বাড়িতে আমি সাইজ করবো আমি তো বাড়িতে আমি আয় দেয় না কারে কারে সাইজ করে পরে বাড়িতে গেছে বাড়িতে দেয় মানে ভালোভাবে কথা বললো কোনো গেঞ্জাম হয়নি পরে সুন্দরভাবে মার সাথে সুন্দরভাবে কথা করার পরে আমি টিকিটটা করাম কিভাবে জানি তো না কিছুই জানি না আমার ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে বন্দি রাখে গায়ে দেওয়া এক কান আর কানে গেলে আমার গাড়িতে নামতে দেয় না আমার 1 পা চাইল দেয় 4 দিন 5 দিন খাই কি দেখায় আমি 1 পা চাইলে একদম মানুষ চলে ভাত তো এমনি নষ্ট হয়ে যায় বিদেশের চাল আর দেশের চাল অনেক পার্থক্য আমরা বাঙালি মানুষ অন্য কিছু না মানে না খায় থাকতে পারবো কিন্তু ভাত তো না খায় থাকতে পারবো ভাত তো না খায় থাকতে পারবো না কিন্তু ভাতটা তো শান্তি মতন দুটা ভাত খাইতে মনে শান্তি লাগবো এই মনে করেন যে মা এরকম ভাবে বুঝানির পরে তো মনে করেন রতনে কি করবো আচ্ছা দেখেন পরে আমি কইছি যে রতন ভাই কালকে আমি ফোন দিচ্ছি রতন ভাই আমি একদম আইসি মানে আপনি কি কর কত সমস্যা হইব আপনার দেখ যেটা ভালো হয় কর আমি তো ভালো হয় তো যাইতেছি তো ভালো হয় দেখেন যে কি হয় আচ্ছা দানমন্ডি 4 নম্বর রোডে আছে অফিস আছে আর আরেকটা লোক আছে কি নাম না করলেন আমি মুস্তুফা এই শরীর ক্লাবের এখানে মা কইল ওই মুস্তুফা দেয় ধর মুস্তুফা ধর সাগর ধর মুস্তুফা সব জানে ইমুদিয়া ভিডিও গেলে কথা কয় সব জানে মানে আমরা যদি হিন্দিতে কথা কইতে কথাও বুঝি না কথা বুঝলে জিজ্ঞেস করতাম মনে করেন এই মহিলাটা খুব খারাপ মানে কথায় মারে এখন আছে কোথায় কাজ কি করছে এখন মনে করেন জাম্মামে আছে আচ্ছা কালকে নিয়ে গেছে কালকে আপনার লাস্ট কবে কথা হয়েছে আপনার কালকে কথা হয়েছে এরপর আর কোনো কথা হয়নি রাত্রে 9টার দিকে কথা হয়েছে আচ্ছা এরপর আর কোনো কথা হয়নি না পরে আর কথা হয়নি কি কাজ করতেছে উনি এখন কাজ করতেছে মনে করেন বিভিন্ন বাসা নিতে আছে কাজ করা যাচ্ছে কাপড় ধুয়ে যাচ্ছে এইটা করা যাচ্ছে কাপড় তো মনে করেন অবসর করা না কেমনে কাপড় দিব এখান থেকে যখন বাংলাদেশ থেকে নিয়েছিল তখন কি বলেছিল কি বলে কাজ করাবে কি কাজ করে এখান থেকে যখন নিচে বলছে যে আপনি বাসায় কাম করবেন 2টা ভাত টাত নানবেন আর টুকটাক 3 জন মানুষের কাপড় আর কি বুঝেনি আচ্ছা এইগুলো করবেন আর গরম মোছা তো আলাদা কতদিন হলো গেছে এই 3 মাস আগে চলতেছে এখন ফিরে আনার জন্য কি করবেন কোনো চিন্তা ভাবনা আছে এখন ফিরে আনার জন্য মানে মা বললো কে তুই আমার কোনো কিছু করবি না আমি নাকি মরমু সাগরের ফোন দিয়ে সাগর রিসিভ করে না এই একটা রাজিয়ার মতো বাংলাদেশের অনেক রাজিয়ার অবস্থাই খুব করুণ আমরা বারবার বলি সরকারের পক্ষ থেকেও বলা হয় যে অবৈধভাবে নিশ্চিত না হয়ে কোনোভাবেই বিদেশের পথে পাড়ি জমাবেন না যেগুলো রীতিমতো দুঃসহ শোনা যায় না নিঃশ্বাস নেওয়া যায় না এরকম কি অবর্ণনীয় কষ্ট তাদের করতে হয় এটার দায় আসলে দুই পক্ষে আমি মনে করি একটা হচ্ছে কর্তৃপক্ষ আমাদেরকে সচেতন করছে কিন্তু আমরা দালালের খপ্পরে পড়ে এইরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছি এবং নিজ ইচ্ছায় লোভে পড়ে ভালোই তো ছিল এরা তারপরেও এই বিদেশের পথে পা বাড়িয়ে এখন দেখেন 1 বছর একটা হচ্ছে জীবন যুদ্ধ ছিল 1 থেকে 1.5 বছর মাকে বাঁচানোর ওই যুদ্ধ বাংলাদেশে থেকে এই ছেলেটা করেছে পয়সা কোত্থেকে এসছে জানে না কিন্তু এখন সে কোথায় কিভাবে আগাবে কারণ এই যে দালালের খপ্পরে পড়েছে যে টাকার কথা বলতেছে এই টাকা যদি দেয়ও তাহলেও কি তার মা ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এখন তো ফোনে কথা বলতে পারছে এমন হতে পারে যে ফোনের কথা বলতে পারলো না কিছুদিন পরে কোথায় আছে কিছুই জানে না মৃত্যু হইতে পারে এবং মৃত্যু হইলে তো আর লুহাই লাগবো টেমাই লাগবো আকতা বিকতা কইরা আমার কথাটা বুঝ দিব আমি তো কিছুই পেতাম মাও পেতাম না বাবা কিছু আমি কিচ্ছু হবে না আমি সাগরে বসাব শুধু একটা কথাই বলার আছে শেষ দিকে এসে আমি সাগরে বসাব আজকে যেহেতু ছেলেটা এখানে জীবন গল্প বলেছে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার সার্কেল যারা আছে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার পরিচিত যারা আছে আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে প্লিজ
প্লিজ দিন ধরে আইছি, কই খাই কই কি করি, ঘুম নাই কাজ নাই, যে লুডো কোথায় থাকেন আপনারা? রেল স্টেশনে থাকেন? টঙ্গি বাড়তে এই রেল স্টেশনে থাইকা আপনারা আমার সঙ্গে দেখা করতে আসছেন, গল্পটা বলতে আসছেন। হয়তো গল্প বললে কি ওদের উপকার হবে জানি না, কিন্তু আমি খাই কি। এবং আমি শুধু রিকোয়েস্ট করব যে সাধারণ মানুষ, আপনারা যারা এই গল্পটা শুনলেন আজকে, বিদেশের পথে পা বাড়ানোর আগে, বিদেশ অবশ্যই যাবেন, দেশের জন্য পয়সা পাঠাবেন, পরিবারের জন্য পাঠাবেন, ভাগ্যের উন্নতি করবেন, সেটা প্রয়োজন আছে, কিন্তু শতভাগ নিশ্চিত না হয়ে কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে বিদেশের পথে পা বাড়াবেন না। এই ছেলেটার মা ছাড়া কিন্তু কিছু নাই, এবং এই ভদ্র মহিলা তার মেয়েটা ছাড়া কিছু নাই সেই অর্থে, এবং ওই মায়েরও এই সন্তান ছাড়া কিছু নাই। কি দরকার ছিল তো পয়সা কামানোর? আচ্ছা ঠিক আছে, পয়সা কামানোর একটা হালাল চেষ্টা তারা করতে পারতো, একটা সৎ উপায় চেষ্টা করতে পারতো। প্লিজ এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না যাতে করে পুরো ভবিষ্যৎটাই শেষ হয়ে যায়। একজন রাজিয়াকে দিয়ে শত শত রাজিয়াকে সতর্ক করার জন্য আজকের এই এপিসোডটা। আমরা চেষ্টা করব রাজিয়াকে এই বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেভাবেই হোক না কেন, তাওয়াক্কাল তো আল্লাহ। কিন্তু কোনোভাবেই আপনারা ভুল করবেন না, প্লিজ। অবশ্যই বিদেশে যাবেন, কিন্তু বৈধভাবে, কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে না। 10,000 টাকা দিয়ে বিদেশে যাওয়া যায় না, 10,000 টাকা দিয়ে বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট হয়নি এরকম অবস্থায় বিদেশে যাওয়া যায় না। এবং এগুলো যদি আপনাকে পাঠায় তাহলে বুঝেই নিতে হবে যে ভিসা আপনি পাননি, পাসপোর্টে কাজের নিশ্চয়তা পাননি, এবং আপনাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে, তার মানে ধরেই নিতে হবে যে এবং অবর্ণনীয় একটা ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। জেনে শুনে এই বিষ পান করবেন না। ভালো থাকুন সবাই।